ব্যাংক জবের প্রথম ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের প্রথম টপিক অ্যালজাব্রা এবং অ্যালজাব্রিক ইকুয়েশন। অ্যালজাব্রা এবং অ্যালজাব্রিক ইকুয়েশনের উপর আমরা মেইনলি 7টা টপিকের উপর পড়ব এবং তোমরা জানো সাধারণত আর্টস ফ্যাকাল্টির পরীক্ষায় এই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে, তবে যখন আহসানুল্লাহ ইউনিভার্সিটি প্রশ্ন করে সেখান থেকেও কিন্তু এই প্রশ্নগুলো এসে থাকে। আমরা আলোচনার সময় বলে দেব কোন টপিকগুলো কখন ইম্পর্ট্যান্ট। তা আমরা শুরুতে চলে যাচ্ছি বেসিক অ্যালজাব্রিক ফর্মুলা এই অধ্যায়টিতে, অর্থাৎ প্রথম টপিকটিতে। আমরা প্রথম টপিকটি থেকে দেখব যে আমাদের কি কি অঙ্ক আসে। তোমরা স্ক্রিনে অলরেডি আমাদের এই টপিকটা পড়ার জন্য যে ইম্পর্ট্যান্ট ফর্মুলাগুলো আছে সে ফর্মুলাগুলো দেখতে পাচ্ছ। এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদেরকে মেমোরাইজ করতে হবে এবং এই ফর্মুলাগুলো সাধারণত তোমরা এর আগে থেকে পড়ে এসেছো। এবং আরও একটা বড় ব্যাপার হলো, তোমরা এই ভিডিওটিকে প্রয়োজনে পজ করে তোমরা এই ফর্মুলাগুলো দেখে নিতে পারো। তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আমরা প্রথমে যাচ্ছি 1 নাম্বার অঙ্কটাতে। আমাদের 1 নাম্বার অঙ্কটাতে কি দেয়া আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অঙ্কটা অলরেডি উঠে আছে। অঙ্কটাতে বলা হচ্ছে a মাইনাস বি, এখানে বলা আছে যদি a মাইনাস বি এটা সমান হয় 3, এবং আরেকটা বলা আছে যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান যদি হয় 29, তাহলে আমাদেরকে বলা হয়েছে যে a কিউব মাইনাস বি কিউব এটা সমান কত, a কিউব মাইনাস বি কিউব এটা সমান কত। তোমরা কিছুক্ষণ আগে আমাদের স্ক্রিনে লেখা a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এবং করোলারি দুটোই দেখেছো। তো আমরা একটা কথা মাথায় রাখবে যে সাধারণত আমরা যখন অঙ্ক করি, আমাদের যখন মান নির্ণয় করতে দেওয়া হয়, মান নির্ণয়ের সময় আমরা করোলারি ব্যবহার করি, আর যখন আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে দেওয়া হয় তখন আমরা মেইনলি ফর্মুলা ব্যবহার করি। তা আমরা এটার জন্য লিখবো সেটা হচ্ছে এটার করোলারি। করোলারিটা কি হবে, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এখন লক্ষ্য করো a মাইনাস বি এর মান অলরেডি আমাদেরকে দেয়া আছে, সেটা কত, সেটা হচ্ছে 3। আমরা a মাইনাস বি এর জায়গায় 3 বসিয়ে দিচ্ছি, কিন্তু 3, কিন্তু আমরা অঙ্কটা করতে পারছি না কেবলমাত্র এই a বির মানের জন্য, কারণ আমরা a বির মানটা এখনও জানি না। a মাইনাস বি এর মানটা অলরেডি আছে 3, আমরা বসিয়ে দিলাম। অর্থাৎ আমাদের এখন অঙ্কের মেইন কনসার্ন হচ্ছে এই a বির মানটা জানা। এই a বির মানটা জানার জন্য আমাদের যে পাশের ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটাতে আমরা চলে যেতে পারি। আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান পেয়েছি 29। তোমরা জানো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনেক ফর্মুলা আছে। এখন আমি কোন ফর্মুলাটা ব্যবহার করব এটা ডিপেন্ড করবে মেইনলি আমার কাছে কি দেয়া আছে, আমার কাছে যে মানটা দেয়া আছে এটার উপরে মেইনলি ডিপেন্ড করবে। এখানে আমাকে a মাইনাস বি এর মান দেয়া আছে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য আমরা a মাইনাস বি এর ফর্মুলাটা ব্যবহার করব। ফর্মুলাটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 29। a মাইনাস বি এর মান আছে 3, 2ab সমান 29, 2ab 29 মাইনাস এই 3 স্কোয়ার যদি এই পাশে চলে যায় সেটা হয় 9, 2ab সমান 20, আমরা ab সমান পেয়ে গেলাম 10। তবে আমরা আশা করব যে তোমাদের এতগুলো লাইন ক্যালকুলেশন যেন করা না লাগে। অর্থাৎ এখন আমরা ab এর মানটা পেয়ে গেছি 10, এই 10টা আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে আমাদের রেজাল্ট কত আসছে একটু দেখি, 3 কিউব সমান 27, আর এখানে পাচ্ছি 90, সব মিলিয়ে হচ্ছে 117 ইটস ইওর অ্যান্সার। তোমরা একটু তোমাদের অপশানগুলোতে দেখো যে 117 কোথায় আছে। 117 আছে অপশান ডিতে, সো ইওর অ্যান্সার ইজ ডি। তো তোমাদের অ্যান্সার হয়ে গেল ডি। বেসিক অ্যালজাব্রার আমরা পরবর্তী অঙ্কগুলো একটু দেখব। এই টপিকসেরই আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কগুলোতে। পরবর্তী অঙ্কগুলোতে আমরা সেকেন্ড অঙ্কটা আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি, তোমরা একটু দেখে নাও। সেকেন্ড অঙ্কটা দেখি। সেকেন্ড অঙ্কটাতে বলা আছে যদি a প্লাস 1/a এটা সমান যদি 2 হয়, তবে স্কোয়ার প্লাস 1/স্কোয়ার এর মান কত। তোমরা জানো এটার জন্য আমরা সরাসরি ফর্মুলা লিখব, a প্লাস 1/a তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। আমরা এখানে মানটা বসিয়ে দেব
এবং ফাইনালি আই গেট দ্য রেজাল্ট। কত আসছে? 2। ঠিক একইভাবে যদি আমরা 3 নাম্বার অঙ্কটা করতে যাই, আমরা এখানেই করে ফেলি যে a কিউব প্লাস 1/a কিউব এর মান কত আসবে। আমরা এটার জন্য ফর্মুলা বসিয়ে দেব। এবং a প্লাস 1/a এর মান অলরেডি আমরা জানি 2। অর্থাৎ 8 বিয়োগ 6 অর্থাৎ এর মানও আসলো 2। আমরা এমনি করে আমরা চতুর্থ অঙ্কটাতেও যেতে পারি। আমরা বোর্ডের শেষের দিকেই করছি 4 নাম্বার, অর্থাৎ a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 এটা কত। আমরা একে এইভাবে ভাঙতে পারি, তাই না? 1/a স্কোয়ার এই ফর্মুলাতে। তো এটাকে ভাঙলে যেটা হয় a স্কোয়ার 1/a স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার 1/a স্কোয়ার। একটু লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু অলরেডি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মানটা 2 পেয়েছি। যেহেতু আমরা 2 পেয়েছি, এখানে আমরা 2টা বসিয়ে দেব সরাসরি, -2 অ্যান্ড ফাইনালি আমার রেজাল্ট হয়ে গেছে 2। আমার এই 3টা অঙ্কেই কিন্তু a প্লাস 1/a সমান 2 দেয়া ছিল, যে কারণে আমার অঙ্কগুলো করা খুব সহজ হয়েছে। মজার ব্যাপার হচ্ছে পরীক্ষায় সাধারণত এই ধরনের অঙ্ক আসে না। এই অঙ্কগুলো করানোর পেছনে একটাই কারণ, পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো সম্পর্কে আগে থেকে একটা আইডিয়া নেওয়া। তোমরা মাথায় রেখো 1 প্লাস 1/a সমান 2 এর a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার 2 নাম্বার যে অঙ্কটা ছিল তাতেও কিন্তু আমরা উত্তরটা পেয়েছিলাম 2। কিউবের জন্য কিন্তু আমরা উত্তরটা পেয়েছিলাম 2। আবার 4-এর জন্য আমরা উত্তরটা পেয়েছিলাম 2। আমার পঞ্চম এবং ষষ্ঠ অঙ্ক করার জন্য কিন্তু এই মানগুলো দরকার হবে। এই মানগুলো আশা করি তোমরা মনে রাখবে। আমরা পঞ্চম এবং ষষ্ঠ অঙ্কে চলে যাচ্ছি। পঞ্চম অঙ্কটা তোমাদের অলরেডি তোমাদের ডিসপ্লেতে দেখা যাচ্ছে এবং সেই ডিসপ্লে থেকে আমরা এই অঙ্কটা সলভ করার চেষ্টা করব। ওকে, পঞ্চম অঙ্কটা অলরেডি আমাদের ডিসপ্লেতে দেখা যাচ্ছে। আমরা পঞ্চম অঙ্কটা নিয়ে একটু কথা বলবো। পঞ্চম অঙ্কেও কিন্তু আমাকে বলে দেয়া ছিল যে a প্লাস 1/a এটা সমান যদি 2 হয়, অঙ্কে বলা ছিল a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5 এটা কত। এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায়, কারণ আর্টস ফ্যাকাল্টি যখন প্রশ্ন করে তারা সাধারণত এর পাওয়ার 5 বা 6 দিয়ে অঙ্কগুলো বেশি দেওয়ার চেষ্টা করে। কিউব বা স্কোয়ার বা পাওয়ার 4 এই অঙ্কগুলো কিন্তু সাধারণত এক্সামে এখন সাধারণত আসে না। আমাদের এই 5-এর জন্য একটা ফর্মুলা জানা দরকার, অর্থাৎ a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5 এটা কত। অলরেডি তোমাদের দেখানো যে শুরুতে আমরা যে ফর্মুলাটা দেখিয়েছিলাম ভিডিওতে, সেই ফর্মুলা থেকে কিন্তু আমরা এটাকে লিখতে পারি। সেটাকে লেখা যায় কত? সেটাকে লেখা যায় a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইন্টু a কিউব প্লাস 1/a কিউব মাইনাস a প্লাস 1/a। তোমাদেরকে কিন্তু আমরা আগেই বলেছিলাম যে আমাদের এই মানগুলো কিন্তু দরকার হবে। আমরা দ্বিতীয় যে অঙ্কটা করেছিলাম সেখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তোমাদের যদি মনে না থাকে তাহলে তোমরা একটু পেছনে ব্যাক করে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের অঙ্কটা দেখে আসতে পারো। সেখানে আমরা এটার মান পেয়েছিলাম কত? এটার মান পেয়েছিলাম 2। ঠিক তেমনি তৃতীয় অঙ্কটাতে a কিউব প্লাস 1/a কিউব এটার মানটা পেয়েছিলাম 2, আর a প্লাস 1/a এটার মান অলরেডি দেওয়া আছে 2, সুতরাং আমার অ্যান্সার আসলো 2। অর্থাৎ এই অঙ্কটা করতে গেলে একটু লক্ষ্য করে দেখো, তোমাদেরকে আলটিমেটলি দ্বিতীয় এবং তৃতীয় অঙ্কটা ভালো জানা লাগবেই, আদারওয়াইজ তুমি কিন্তু এই অঙ্কটা সলভ করতে পারবে না। এবং এই জন্য এই অঙ্কগুলো পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট। এই ফর্মুলাটাও ডিফিকাল্ট, এটাও মনে থাকে না পরীক্ষার হলে। ঠিক আছে, আমরা ষষ্ঠ অঙ্কে চলে যাচ্ছি। ষষ্ঠ অঙ্কটা হচ্ছে a পাওয়ার 6 প্লাস 1/a পাওয়ার 6। এটার ফর্মুলাটা কি? এটার ফর্মুলাটা আমরা একটু যদি এইভাবে ভেঙে নিই তাহলে কি আসে? a কিউব প্লাস 1/a কিউব তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a কিউব ইন্টু 1/a কিউব। এটা কাটাকাটি গেল। আমরা তৃতীয় অঙ্কে পেয়েছিলাম a কিউব প্লাস 1/a কিউব হোল স্কোয়ার, এটার মান হচ্ছে 2। সো 2a স্কোয়ার মাইনাস 2, দ্যাট ইজ আমার এই অ্যান্সারটাও আসলো 2। একটা মজার কথা বলে এই টপিকটা শেষ করব।
সেটা হচ্ছে 1 + 1/a, এই মানটা যদি কখনো 2 দেয়া থাকে তাহলে এর পাওয়ার যতই হোক, অর্থাৎ এর পাওয়ার 100 + 1/a পাওয়ার 100 যাই দেয়া হোক না কেন, এর উত্তর কিন্তু 2। এর উত্তর কিন্তু 2, অর্থাৎ এর পাওয়ার হোয়াট এভার যাই হোক না কেন, অর্থাৎ এই পাওয়ার যদি এ পাওয়ার 71 + 1/a পাওয়ার 71 হয় তাহলে এর উত্তর হবে 2। আমরা এই টপিকটা থেকে চলে যাচ্ছি, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় টপিকে। আমাদের দ্বিতীয় টপিকটা হচ্ছে ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন। এই ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন কাকে আমরা ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন বলি? যেমন ধরো আমি একটা ইকুয়েশন লিখলাম ax + b = c। এই ধরনের ইকুয়েশনকে সাধারণত ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন বলা হয়। এই ক্ষেত্রে আমরা যে কাজগুলো করি যে এই এক্সকে এক পাশে রেখে এই অংশটুকুকে বাদ দিয়ে দিই এবং এক্সের একটা মানই পাই। অর্থাৎ এখানে আমরা যদি সমাধান করতে আসি তাহলে এক্সের কেবলমাত্র একটা মান পাওয়া যাবে। এই ধরনের ইকুয়েশনকে বলা হয় ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার কেন? লক্ষ্য করে দেখো, এখানে এক্স কিন্তু শুধুই এক্স আকারে আছে, এক্সের পাওয়ার এখানে কিন্তু 1। আসলে এখানে এক্সের অন্য কোনো পাওয়ার নেই, অর্থাৎ অঙ্কটা যদি x² x³ কিংবা √x হতো তখন কিন্তু তার লিনিয়ারিটি হ্যাম্পার্ড হতো। অর্থাৎ লিনিয়ার হওয়ার একটাই নিয়ম, এক্স কেবলমাত্র পিওর এক্স আকারে থাকবে। ওয়ান ভেরিয়েবল বলার কারণ এখানে এক্স ছাড়া আর কোনো ভেরিয়েবল নেই। আমরা এখানে এ বি সি এদেরকে মেইনলি কনস্ট্যান্ট আকারে বিবেচনা করেছি। যেমন ধরো এই ইকুয়েশনটাই যদি এরকম থাকতো যে 2x + 3 = 5, তাহলে এই ধরনের ইকুয়েশনকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন। তো আমরা শুরু করতে যাচ্ছি ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন। ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশনটাকে আমরা মেইনলি 3টা ক্যাটাগরিতে রেখেছি: ইজি ক্যাটাগরি, মিডিয়াম ক্যাটাগরি এবং হার্ড ক্যাটাগরি। মাথায় রাখবে ইজি ক্যাটাগরি যেটা, সেটা এলিমেন্টারি প্রবলেম। পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলোও আসে, সাধারণত ক্যাশের পরীক্ষাগুলোতে আসে, এবং এই প্রশ্নগুলো তোমাদেরকে শুরুতে সলভ করার নিয়ম জানতে হবে। তা আমরা চলে যাচ্ছি আমাদের ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশনের ইজি ফরম্যাটে আমাদের 7 নম্বর অঙ্কটা দিয়ে। 7 নম্বর অঙ্কটা তোমরা অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। সেখানে কি লেখা আছে? এ নাম্বার ইজ ডাবল অ্যান্ড 9 আর অ্যাডেড। একটা সংখ্যাকে ডাবল করা হলো এবং তার সাথে 9 যোগ করা হলো। তারপর বলা হচ্ছে ইফ দ্য রেজাল্ট্যান্ট ইজ ট্রেবলড অ্যান্ড ডিভাইডেড বাই 5। তারপরে যদি এই রেজাল্ট্যান্টটাকে ট্রেবল করা হয় এবং তাকে যদি 5 দিয়ে ভাগ করা হয়, ইট বিকামস 15। তাহলে এটা আসে কত? 15। হোয়াট ইজ দ্য নাম্বার? নাম্বারটা কত এটা আমাকে বলতে হবে। তা আমাকে শুরুতে বলেছে এ নাম্বার ইজ ডাবল। আমি কিন্তু নাম্বারটা জানি না, আমাকে শুরুতেই যে কাজটা করতে হবে নাম্বারটা ধরে নিতে হবে। লেট আমার এই নাম্বারটা হচ্ছে এক্স। একটু খেয়াল করে দেখো, এই যে আমি একটা নাম্বার ধরে নিয়েছি এক্স, এটাই হচ্ছে মেইনলি আমাদের এই ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশনের মূল কনসেপ্ট। অর্থাৎ এই এক্সের মানটাই আমাকে বের করতে হবে। তো অ্যাকর্ডিং টু প্রবলেম আমাকে ওরা কি বলেছে যে এ নাম্বার ইজ ডাবলড, এই নাম্বারটাকে ডাবল করা হলো, অর্থাৎ এক্সকে ডাবল করা হলো। এক্সকে ডাবল করলে সেটা হবে কত? 2x। তারপরে বলা হচ্ছে দ্য 9 আর অ্যাডেড, এর সাথে 9 যোগ করা হলো। গুড। তাই আমরা যে মানটা পেলাম সেটা হলো কত? 2x + 9। এখন আমাকে যেটা বলা হচ্ছে ইফ দ্য রেজাল্ট্যান্ট ইজ ট্রেবল, অর্থাৎ এই রেজাল্ট্যান্টটাকে যদি ট্রেবল করা হয়, মানে 3 গুণ করা হয়, তাহলে আমরা এই রেজাল্ট্যান্টটাকে ট্রেবল করলাম বা 3 গুণ করলাম, অ্যান্ড ডিভাইডেড বাই 5। এবং এই মানটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, এই পুরো মানটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে কি পাচ্ছি? দেন ইট বিকাম, এটা হয় কত? এটা হয় 15। আমরা এটাকে লিখে নিলাম, এটা হচ্ছে 15। ওকে, তাহলে আমরা একে বজ্রগুণ করতে পারি। বজ্রগুণ করলে আমার এখানে আসছে 75, আর একে গুণ করলে আসছে 6x + 27। 6x 75 থেকে 27 বাদ কত থাকে? 8, এবং এখানে থাকছে 48। তার মানে 6x = 48।
সো 48কে আমরা মেইনলি 6 দিয়ে ভাগ করলে আমরা পাবো 8। সো আমাদের এখানে x এর মানটা পাওয়া গেল 8। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কটা একটু লক্ষ্য করি। আচ্ছা, আমরা তাহলে অষ্টম অঙ্কটাতে চলে আসি এবং আমাদের এই অষ্টম অঙ্কটা কিন্তু নোভা থেকে নেওয়া, নোভা জিআরই ম্যাথ প্রিপারেশন, এবং এই অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে এবং লাস্ট এই অঙ্কটা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রফেশনারি অফিসারের পরীক্ষায় এসে। অঙ্কটাতে কি বলা, এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে বলা x প্লাস এল এটা সমান যদি হয় 6, x মাইনাস এম এটা সমান যদি বলা হয় 5, x প্লাস পি এটা সমান যদি বলা হয় 4 এবং x মাইনাস কিউ এটা সমান যদি হয় 3, তাহলে ওরা আমাকে প্রশ্ন করেছে l প্লাস এম প্লাস পি প্লাস কিউ এটা সমান কত। আমাকে অঙ্কটা তুলতেই হলো। তো যাই হোক, আমাকে যেহেতু l প্লাস এম প্লাস পি প্লাস কিউ এই মানটা বের করতে হবে, এটা l আর কি, l প্লাস এম প্লাস পি প্লাস কিউ এই মানটা বের করতে হবে, তাহলে আমাদের একটা কাজ করলে কেমন হয় যে আমরা একবারেই l এর মানটা বের করে ফেলি। l সমান কত আসছে, l সমান আসছে 6 মাইনাস এক্স। এখানে m এর মানটা বার করা দরকার। m কত আসতেছে, m আসছে x মাইনাস 5। তেমনি করে p এবং q এর মানটাও আমরা বের করে নেব। এটা হচ্ছে 4 মাইনাস এক্স এবং এটা আসছে x মাইনাস 3। এখন যদি আমি এই l প্লাস এম প্লাস পি প্লাস কিউ এদেরকে যদি যোগ করি, তাহলে দেখো আমাদের এই প্রত্যেকটা x কাটা যায়। তাহলে আমার এই রেজাল্ট আসে 6 মাইনাস 5 প্লাস 4 মাইনাস 3, অর্থাৎ এই মানটা আসছে 2। এই অঙ্কটা কিন্তু আমরা আর একটা প্রসিডিউরে করতে পারি। সে প্রসিডিউরটা কি একটু লক্ষ্য করো, আমি একটু মুছে দিচ্ছি। আমরা এখান থেকেই করতে পারি অঙ্কটা। খেয়াল করো, আমরা যদি এটাকে 1 নাম্বার সমীকরণ মনে করি, এটাকে যদি 2 নাম্বার সমীকরণ মনে করি, এটা যদি 3 নাম্বার সমীকরণ মনে করি, আর এটাকে 4 নাম্বার সমীকরণ মনে করি। এখন লক্ষ্য করো, আমরা যদি এইভাবে পারফর্ম করতাম যে 1 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণকে বিয়োগ করি, কারণ দেখো আমার অঙ্কে কিন্তু x এর কোনো দরকার নেই, আবার আমার অঙ্কে কিন্তু l প্লাস এম প্লাস পি প্লাস কিউ বলেছে, অর্থাৎ m এখানে নেগেটিভ আছে। এখানে m কে যে কোনো মূল্যেই হোক পজিটিভ করতে হবে। তাহলে একে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমার এই xও কাটা যায়, আবার mটাও পজিটিভ হয়ে আসে। ঠিক তেমনি করে 3 নাম্বার সমীকরণ যোগ করে 4 নাম্বার সমীকরণটা বিয়োগ করি, তাহলে লক্ষ্য করো আমার x প্লাস এল আসছে। এটা যেহেতু মাইনাস করছি, তাহলে মাইনাস এক্স প্লাস এম আসছে। এটা যেহেতু প্লাস অবিকৃত থাকবে, এটা যেহেতু মাইনাস, মাইনাস এক্স প্লাস কিউ। তাহলে কি হচ্ছে, প্রথমটা যোগ, দ্বিতীয়টা বিয়োগ, তৃতীয়টা যোগ, চতুর্থটা বিয়োগ। তাহলে কিন্তু আমার অঙ্ক ইজিলি চলে আসছে এল প্লাস এম প্লাস পি প্লাস কিউ সমান 2। আমি জানি না তোমাদের কোন প্রসেসটা ভালো লেগেছে, তোমাদের যে প্রসেসটাই ভালো লাগুক না কেন তোমরা সেই প্রসেসে এটাকে অ্যাপ্লাই করতে পারো। ওকে, ইজি মিডিয়ামের ওয়ান ভ্যারিয়েবল লিনিয়ার ইকুয়েশনের এতক্ষণ আমরা ইজি লেভেলের অঙ্কগুলো দেখেছি। এবার আমরা দেখব মিডিয়াম লেভেলের অঙ্কগুলো, এবং এই মিডিয়াম লেভেলের অঙ্কগুলো কিন্তু একটু ডিফিকাল্ট হয় এবং একটু ওয়ার্ডি টাইপের হয়। আমরা স্ক্রিনে অলরেডি আমরা অঙ্কটা দেখতে পাচ্ছি, আমাদের 9 নাম্বার অঙ্কটাতে কি বলা হয়েছে, ইন অ্যান এক্সামিনেশন এ স্টুডেন্ট স্কোরস 4 marks in every correct answer and lose 1 marks in every wrong answer। অর্থাৎ প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য একটা পরীক্ষায় একজন স্টুডেন্টকে কত নাম্বার দেওয়া হয়, 4 নাম্বার দেওয়া হয়, আর প্রতিটা ভুল উত্তরের জন্য তার 1 নাম্বার করে কেটে নেওয়া হয়। এবারে প্রশ্ন করেছে, ইফ হি অ্যাটেম্পটস অল 60 কোশ্চেন অ্যান্ড সিকিউর 130 মার্কস, অর্থাৎ সে যদি 60টি প্রশ্নের সবগুলো প্রশ্নের জবাব দেয় এবং তার নাম্বার যদি হয়, মোট নাম্বার যদি হয় 130, তাহলে সে কতগুলো অ্যান্সার কারেক্টলি দিয়েছে। এই অঙ্কটাও কিন্তু আমাদেরকে সমীকরণ তৈরি করে করতে হবে। তা আমরা একটু চেষ্টা করি, প্রথম থেকেই আসি। অঙ্কটাতে একটা কথা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, টোটাল ওকে 60টা প্রশ্নের উত্তর করতে হবে। এই 60টা প্রশ্নের উত্তরে কিছু উত্তর সে কারেক্ট করেছে, কিছু উত্তর ভুল করেছে, আর আমার কাছে জানতেই চাওয়া হয়েছে সে কতগুলো উত্তর কারেক্ট দিয়েছে। তাহলে আমরা যদি ধরে নিই যে তার কারেক্ট অ্যান্সার যদি হয় x সংখ্যক, তাহলে বলো তো রং অ্যান্সার কতগুলো হবে? একটু চিন্তা করো, দেখো টোটাল
টোটাল প্রশ্ন ছিল 60টা, তার মধ্যে x সংখ্যক যদি কারেক্ট হয় তাহলে ভুল হবে কয়টা? ভুল হবে 60 - x। আমরা আরেকটু সহজ করে বলি, মনে করো 60টা প্রশ্ন আছে, তার মধ্যে 40টা উত্তর কারেক্ট দিয়েছে, তাহলে ভুল কয়টা দিয়েছে? নিশ্চয়ই 20টা, বাকি 20টা। তাহলে সেই 20 কিভাবে আসছে? 20 আসছে 60 বিয়োগ 40 থেকে। আর আমরা যেহেতু জানি না এখানে আসলে সংখ্যাটা কত, আমরা ধরে নিয়েছি x, তাহলে রং অ্যান্সার আসবে 60 - x। এবার আমরা আমাদের প্রশ্নে চলে যাই। আমাদেরকে কি বলা ছিল? বলা ছিল যে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য সে কত নাম্বার পাবে? 4 নাম্বার। প্রথম লাইনটা দেখো, এ স্টুডেন্ট স্কোরড 4 মার্কস ইন এভরি কারেক্ট অ্যান্সার। তার মানে কারেক্ট অ্যান্সার আসছে x সংখ্যক, এবং প্রত্যেকটা অ্যান্সার কারেক্ট করার জন্য সে যদি 4 নাম্বার পেয়ে থাকে তাহলে তার মার্কস হবে কত? x × 4। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য, অর্থাৎ এখানে আমার ভুল উত্তর আছে 60 - x, তার 1 নাম্বার করে কাটা যাবে। যে নাম্বারটা কাটা যাবে সে নাম্বারটা তোমরা জানো, আমাদের ম্যাথমেটিক্সের ভাষায় সেটা হয় মাইনাস। এই হচ্ছে কিন্তু তার সিকিউরড মার্ক। সেই মার্কটা কত? সে মার্কটা হচ্ছে 130। তাহলে আমরা আমাদের অঙ্কে চলে আসি। এটাকে করলে কত আসছে? 4x - 60 + x = 130। 5x, 60টাকে ওই পাশে নিয়ে যাই, হয়ে গেল 190। তাহলে x এর মান আসলো 190 / 5। এটা করলে কত আসছে? 38। So your answer is 38। এবং এটা আমাদের অপশনের বি নাম্বারে আছে। থ্যাংক ইউ। আমরা মিডিয়াম লেভেলটা শেষ করলাম, এবার আমরা যাব আমাদের ডিফিকাল্ট লেভেলে। এই টপিকের শেষ লেভেল, এবং সেটা ডিফিকাল্ট লেভেল। একটা কথা মনে রাখতে হবে, ডিফিকাল্ট লেভেলের অঙ্ক যেহেতু ডিফিকাল্ট, সেহেতু মনে রাখতে হবে এই অঙ্কগুলো খুব ইজিলি করা যাবে যদি অঙ্কটা মাথায় ম্যাপ করা যায়। এবং এখন যে আমরা অঙ্কটা করব ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশনের ডিফিকাল্ট লেভেলের অঙ্ক, এই অঙ্কগুলো করার জন্য আমার বোর্ডও দরকার হবে না, আমরা অঙ্কটা একদম মুখে মুখে করতে পারবো। প্রথমে আমরা স্ক্রিনে লক্ষ্য করি, আমাদের অঙ্কটা দেয়া আছে। কি বলা আছে? দ্য প্রাইস অফ ইচ ম্যাঙ্গোজ অ্যান্ড পাইনঅ্যাপেলস ইজ টাকা 40 অ্যান্ড টাকা 30 রেসপেক্টিভলি। অর্থাৎ আম এবং পাইনঅ্যাপেল, আম এবং আনারস এর দাম যথাক্রমে 40 টাকা এবং 30 টাকা। একটা আম কিনলে দাম পড়বে 40, আর একটা পাইনঅ্যাপেল কিনলে দাম পড়বে 30 টাকা। এর পরের লাইনে বলা হয়েছে দ্য অ্যাভারেজ প্রাইস অফ 10 সেইড ফ্রুটস ইজ টাকা 36। অর্থাৎ এই 10টা ফ্রুটসের দাম, সেই ফ্রুটসগুলো হচ্ছে এই সেইড ফ্রুটস বলা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু এই আম আর পাইনঅ্যাপেলকেই বলা হয়েছে, কিন্তু আম কয়টা পাইনঅ্যাপেল কয়টা এটা বলা হয়নি। মোট 10টা এটা বলা আছে। এই 10টা ফলের গড় দাম পড়বে কত? 36 টাকা। গড় দাম যদি 36 টাকা হয় তাহলে মোট দাম কত হবে? আমরা একটু হিসাব করি। গড় দাম যদি হয় 36 টাকা, তাহলে মোট দাম হবে 360 টাকা। এখন আমাকে যেটা বললো যে ইফ সাম ম্যাঙ্গোস আর রিপ্লেসড বাই বাই পাইনঅ্যাপেল, অর্থাৎ আমরা যদি কিছু আমকে পাইনঅ্যাপেল দিয়ে রিপ্লেস করে দিই, দেন দ্য অ্যাভারেজ কস্ট বিকাম টাকা 34। তখন কিন্তু আর এই অ্যাভারেজ কস্ট 36 থাকবে না, অ্যাভারেজ কস্ট হয়ে যাবে কত? অ্যাভারেজ কস্ট হবে 34। অর্থাৎ তখন অর্থাৎ এই ফ্রুটসগুলোর দাম কিন্তু হবে 340। একটা কথা মাথায় রাখবে, এখানে একটা শব্দ বলেছে রিপ্লেসড। একটা কথা মনে রাখবে, রিপ্লেস করা বা প্রতিস্থাপন করা, এই কথাটা যদি বলে তখন একটা কথা মনে রাখবে, এতে কখনোই মোট সংখ্যার পরিবর্তন হয় না। এই রিপ্লেস কথাটা তোমরা মিক্সচার অ্যান্ড এলিগেশন অধ্যায়ে অনেকবার পাবে, আমাদের এই পরবর্তী বেশ কিছু ভিডিওতে পাবে, অ্যারিথমেটিকের ভিডিওতে কিন্তু এই রিপ্লেস কথাটা পাবে। সে সময় মনে রাখবে কখনোই রিপ্লেস কথাটা বললে মোট মানের কোনো পরিবর্তন আসে না। যাই হোক, আমি আমার মূল কথায় আসি। আমাকে বলা ছিল 10টা ফ্রুটসের দাম গড়ে 36 টাকা, অর্থাৎ 360 টাকা। কিছু আমকে ফেরত দিয়ে আমি কিছু পাইনঅ্যাপেল কিনেছি, তাতে আমার গড় কমে গেছে, গড় হয়েছে 34, অর্থাৎ মোট দাম হয়েছে 340। তার মানে আমার সেভ হয়ে গেছে কয় টাকা? 20 টাকা। এখন আমাকে প্রশ্ন করছে তাহলে কতগুলো আমকে আমি পাইনঅ্যাপেল দিয়ে রিপ্লেস করেছি, অর্থাৎ কতগুলো আম ফেরত দিয়ে আমি সেই জায়গাতে পাইনঅ্যাপেল এনেছি। তাহলে দেখো, একটা আমের দাম ছিল গড়ে ছিল 40 টাকা করে,
আর পাইনাপেলের দাম ছিল 30 টাকা করে। তার মানে একটা আম ফেরত দিয়ে আমি যদি একটা পাইনাপেল আনি তাহলে আমার বেঁচে যায় 10 টাকা। একটা আম ফেরত দিয়ে একটা পাইনাপেল আনলে আমার বেঁচে যায় 10 টাকা। আর আমি মোট বাঁচাতে চাচ্ছি কয় টাকা? 20 টাকা। তাহলে কতগুলো রিপ্লেস করতে হবে? এই 20কে আমি 10 দিয়ে ভাগ করব, অর্থাৎ 2। অর্থাৎ আমি যদি 2টা আমকে ফেরত দিয়ে 2টা পাইনাপেল আনি তাহলে আমার 10 টাকা 10 টাকা 20 টাকা বেঁচে যাবে। আর অর্থাৎ আমার গড় 36 থেকে 34-এ নেমে আসবে। এই অঙ্কগুলো কিন্তু মাথায় ম্যাপিং করতে হয়, এই জন্যই অঙ্কগুলো ডিফিকাল্ট। আমরা এতক্ষণ ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন দেখেছি। এবারে আমরা পরবর্তী টপিক্সে চলে যাব। পরবর্তী টপিক্সটা হচ্ছে টু ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন। আবারও আমরা একটু ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা বোধ করছি। খেয়াল করে দেখো, কিছুক্ষণ আগে আমরা ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশনে দেখেছি এখানে কেবল এক্স ছিল। টু ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশনে এক্সের সাথে কিন্তু ওয়াই আসবে। যেমন দেখো, এই সমীকরণগুলো হবে এইরকম যে a1x প্লাস b1y equal to c1, a2x plus b2y equal to c2। যেহেতু এখানে ভেরিয়েবল দুটো, সেহেতু এই অঙ্কগুলোর যদি ট্রিভিয়াল সলিউশন প্রয়োজন হয়, আমি কিন্তু আরেকবার বলছি, দ্যাট শুড বি এ ট্রিভিয়াল সলিউশন। ট্রিভিয়াল সলিউশন মানে এক্স এবং ওয়াই, অর্থাৎ এদেরকে যদি আমরা গ্রাফ আঁকি এবং গ্রাফে এই ইকুয়েশনগুলোকে ফেলি, সেটা যদি একটা বিন্দুতে মেলে তাহলে এটার যে সলিউশনটা পাওয়া যায় এই সলিউশনকে বলা হয় ট্রিভিয়াল সলিউশন। এর যদি আমাদের ট্রিভিয়াল সলিউশন পেতে হয় তাহলে আমাদের অবশ্যই দুটো সমীকরণ লাগবে। অর্থাৎ টু ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশনের সবচেয়ে বড় কনসেপ্ট হচ্ছে এখানে দুটো ভেরিয়েবল থাকবে এবং একে আমি যদি অনায়াসে সমাধান করতে চাই, অর্থাৎ এর যদি একদম ট্রিভিয়াল সলিউশন পেতে চাই, তাহলে আমাকে অবশ্যই দুটো সমীকরণ নিয়ে কাজ করতে হবে। আমরা টু ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশনকেও ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশনের মতো দুটো সাব ক্যাটাগরিতে ভাগ করে রেখেছি। প্রথম সাব ক্যাটাগরিটা হলো, এখানে আমরা মিডিয়াম লেভেলের অঙ্ক করব এবং ডিফিকাল্ট লেভেলের অঙ্ক করব। মজার ব্যাপার হচ্ছে টু ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশনের কোনো অঙ্কই ইজি রুলসে হয় না। তা আমরা চলে যাচ্ছি একটা মিডিয়াম লেভেলের অঙ্ক, এবং এই টপিকটা আর্টস ফ্যাকাল্টির পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা এটা নিয়ে শুরু করছি। আমরা যাচ্ছি আমাদের 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কটা অলরেডি তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। 11 নম্বর অঙ্কটা কি বলা আছে? বলা আছে y ডিভাইডেড বাই এক্স, এটা সমান যদি y ডিভাইডেড বাই এক্স এটা সমান যদি হয় 3/7, এবং ওরা সাথে সাথে কিন্তু আরও একটা অঙ্ক দিয়েছে। কি বলেছে? যে x প্লাস 2y এটা সমান যদি হয় 13, তাহলে প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে y এর মান কত, অর্থাৎ এই ক্ষেত্রে y এর মান কত। আমরা সবাই যে কাজটা করি, সাধারণত যেটা করি, আমরা কি করি, এই অঙ্কটাকে বজ্রগুণ করি, অর্থাৎ এটা হয় 3x সমান 7y। এই ক্ষেত্রে আমরা x এর মানটা নিয়ে আসি 7y/3। সেই ক্ষেত্রে এই x এর জায়গায় 7y/3 করে মান বসিয়ে আমরা একটা y এর সমাধান বার করার চেষ্টা করি এবং y এর সমাধানটা পেয়ে যাই। এভাবে সাধারণত এই নিয়মে আমরা সবাই অঙ্ক করতে পারি, বাট আমরা এক্সাম হলে এই নিয়মে অঙ্ক করব না। আমরা কি করতে পারি আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন দেখো, এই অঙ্কটাতে বলা আছে y/x সমান 3/7। এখান থেকে কিন্তু একটা জিনিস ক্লিয়ার, y এর মান যদি 3 হয় তাহলে x এর মানটা হবে 7, y এর মানটা যদি 3 ভাগ হয় x এর মানটা হবে 7 ভাগ। অর্থাৎ এটাকে যদি আমি ফ্র্যাকশনের ভাষায় ফেলি, সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু বলতে পারো না যে y এর মান আসলে 3 কিনা বা x এর মান 7 কিনা। এই কথাটা কিন্তু তুমি আগে থেকে বলতে পারো না। এটা তোমাকে ব্যাখ্যা করে দেবে এই পরের জায়গাটা। তুমি যদি y এর জায়গায় 3 বসাও এবং x এর জায়গায় 7 বসাও, এখন দেখো এই মানটা কি 13 আসে? যদি 13 আসে তাহলে তুমি নিশ্চিন্তে বলতে পারো যে y এর মান 3 এবং x এর মান 7। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি স্যার আমার পরীক্ষায় এই অঙ্কটা যদি এইটা থাকতো তাহলে আমার x এর মান এবং y এর মান কত আসতো? কারণ আপনি দেখেন, আপনি যেভাবে বলেছেন যে y এর মান 3 বসাতে হবে, x এর মান 7 বসাতে হবে, এটা করলে তো মানটা 13 আসে, এই মানটা তো 39। তাহলে কি আমার অ্যান্সার এটা কি ঠিক আছে? না, অবশ্যই ঠিক নাই। কিন্তু একটু লক্ষ্য করো, এই 13 থেকে 39, 3 13 39, অর্থাৎ এই মানটা কয় গুণ হয়ে গেছে? 3 গুণ। তাহলে আমরাও এই মানটাকে যদি 3 গুণ করি
অর্থাৎ এই মানটাকে যদি করি 9 আর এই মানটাকে যদি করি 21, তাহলে দেখো ওয়াই এর মান আমরা পাবো 9, এক্স এর মানটা পাবো আসলে 21। এখানে খেয়াল করে দেখো যে এখন তুমি যদি এই জায়গাতে 9 এবং এক্স এর জায়গায় 21 বসিয়ে দেখো যে এই মানটা কিন্তু 39ই আসবে। অর্থাৎ মাথায় রাখবে ফ্র্যাকশনের এটা একটা বিউটি। আমরা তো এইভাবে সবাই অঙ্ক করতে পারি, এমন কেউ নাই যে এভাবে অঙ্ক করতে পারি না। আসলে আমাদের অঙ্কটা শিখতে হবে এই স্টাইলে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি 12 নাম্বার অঙ্কে। আমরা অলরেডি স্ক্রিনে অঙ্কটা দেখতে পাচ্ছি। এখানে অঙ্কে বলা হয়েছে দেয়ার আর 2 এক্সামিনেশন রুমস এ অ্যান্ড বি। দুইটা এক্সামিনেশন রুম আছে এ এবং বি। ইফ 10 স্টুডেন্টস আর সেন্ড ফ্রম এ টু বি, অর্থাৎ এ থেকে বিতে যদি 10 জন স্টুডেন্টকে পাঠানো হয় অ্যান্ড দ্য নাম্বার অফ দ্য ইচ রুম ইজ সেম, তাহলে প্রত্যেকটা রুমের স্টুডেন্ট সংখ্যা সমান হয়ে আসে। প্রথম শর্তে বলা হচ্ছে যে দুটো রুম আছে, এ রুম থেকে যদি বি রুমে 10 জন স্টুডেন্টকে পাঠানো হয় তাহলে স্টুডেন্টের সংখ্যা সমান হয়ে আসে। সেকেন্ড অপশানে বলা হচ্ছে ইফ 20 ক্যান্ডিডেটস আর সেন্ডস ফ্রম বি টু এ, যদি 20 জন স্টুডেন্টকে বি থেকে এতে পাঠানো হয় দেন দ্য স্টুডেন্টস এ ইজ ডাবল দ্য স্টুডেন্ট অফ বি, অর্থাৎ এ রুমে স্টুডেন্টের সংখ্যা হবে বি রুমের স্টুডেন্টের সংখ্যার ডাবল। তাহলে প্রশ্ন করা হচ্ছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন রুম এ ইজ, এ রুমে কতজন স্টুডেন্ট আছে এটা আমরা দেখতে চাচ্ছি। তো আমরা 12 নম্বর অঙ্কটাতে যাই। শুরুতে ওরা কিন্তু আমাদেরকে দুটো শর্ত বলেছে, যেহেতু 2 ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমার শর্ত থাকবে দুটো। সেই শর্ত দুটোর প্রথম শর্ত যেটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে এ রুমে যে স্টুডেন্ট আছে সেখান থেকে 10 জন স্টুডেন্ট যদি বি রুমে পাঠানো হয় তাহলে স্টুডেন্ট সংখ্যা সমান হয়। আমরা কিন্তু এ রুমে কতজন স্টুডেন্ট আছে তাও জানি না, বি রুমে কতজন স্টুডেন্ট আছে তাও জানি না। তা আমরা ধরে নেব লেট নাম্বার অফ স্টুডেন্ট in A equal to X আর number of student in B এটা আমরা ধরে নিলাম Y। তো ফার্স্ট কন্ডিশনে আমরা কি পেলাম, যদি A থেকে 10 জন স্টুডেন্ট সরিয়ে নেওয়া হয়, অর্থাৎ স্টুডেন্ট এ রুমে ছিল x জন, সেখান থেকে 10 জন যদি সরিয়ে নেওয়া হয় তাহলে x - 10 হয়ে যাবে, কারণ 10 জন কমে যাবে। তারা কোথায় যাচ্ছে, বি রুমে যাচ্ছে। বি রুমে যদি ওই 10 জন স্টুডেন্টকে যোগ করা হয়, বি রুমে আগেই অলরেডি y জন স্টুডেন্ট ছিল, এখন যদি সেখানে আরও 10 জন চলে যায় তাহলে স্টুডেন্ট সংখ্যা সমান হয়। অর্থাৎ এ রুমে এখন স্টুডেন্ট হচ্ছে x - 10 আর এই মুহূর্তে বি রুমে 10 জন যাওয়ার পরে স্টুডেন্ট হচ্ছে y + 10, এদের সংখ্যা হবে সমান। তাহলে আমরা কি এখান থেকে লিখতে পারি যে x - y = 20। ঠিক তেমনি করে সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেখানে বলা হচ্ছে যদি বি রুম থেকে 10 জন স্টুডেন্ট সরিয়ে এ রুমে দেয়া হয়, অর্থাৎ এ রুমে আগে আমার স্টুডেন্ট ছিল x জন, এখন যদি বি থেকে আরও 20 জন স্টুডেন্ট এখানে আসে তাহলে তার স্টুডেন্ট সংখ্যা হয় x + 20। সেটা হবে তাহলে y রুমের স্টুডেন্ট সংখ্যা কিন্তু 20 জন কমে গেছে, y এর স্টুডেন্ট হচ্ছে y - 20, তাহলে এ রুমের স্টুডেন্ট সংখ্যা হবে বি রুমের স্টুডেন্ট সংখ্যার দ্বিগুণ। এই দুইটা কার সাথে গুণ হবে, দুইটা সবসময় মনে রাখবে 2, 3, 4 এরকম সংখ্যাগুলো সাধারণত গুণ হয় যে সংখ্যাটা, যে মানটা, যে সমীকরণের মানটা, যে এক্সপ্রেশনটা ছোট তার সাথেই গুণটা হয়। অর্থাৎ স্মল এক্সপ্রেশনের সাথে সাধারণত সংখ্যাগুলো গুণ হয়। ওকে, তাহলে আমরা এখানে কি কত পাচ্ছি, এখানে পাচ্ছি x, এ পাশ থেকে যে 2yটা সেই 2yটাকে নিয়ে নেব -2y, এখানে আসছে -40 আর এই 20 এ পাশে চলে গেল হলো -60। এবার আমাদের কি কাজ, আমাদের কাজ হচ্ছে এইখান থেকে x এর মানটা বের করে নেওয়া। x এর মানটা বের করতে গেলে নিশ্চয়ই আমার y কে তাড়াই দিতে হবে। তাহলে আমি একটা কাজ করতে পারি, 1 নাম্বার সমীকরণকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা হয় 2x 2y, এখানেও 2y আছে। সেকেন্ড ইকুয়েশনটাকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমার অঙ্কটা মিলে যাচ্ছে। অর্থাৎ এখানে কত আসছে, 2x - 2y বিয়োগ x + 2y, এটা সমান কত আসছে
এটা সমান আসছে 20 গুণ 2, যেহেতু 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করেছি, 20 গুণ 2 বিয়োগ বিয়োগে বিয়োগে যোগ, তাই তো 60। তার মানে আমার ফাইনালি এক্স এর মান আসলো 100। আমি একটু এই পাশে জায়গা রাখার পেছনে একটা কারণ আছে। আমরা অঙ্কটা এইভাবে করতে পারি, এটা যেমন ভালো তেমনি এটাকে চাইলে আমরা ব্যাক ক্যালকুলেশনে করতে পারি। তোমরা অলরেডি এখানে অঙ্কটার অপশান দেখতে পাচ্ছ। অঙ্কের অপশানগুলোতে কি কি বলা আছে? অপশান এতে বলা আছে 20, অপশান বিতে বলা আছে 80, অপশান সিতে বলা আছে 100। অলরেডি তোমরা উত্তর জেনে গেছো যদিও। আর অপশন ডিতে বলা আছে 120, আর অপশন ইতে বলা আছে নান। আমরা একটু অঙ্কটা একটু দেখার চেষ্টা করি যে অঙ্কটা আমাদেরকে কি বলা ছিল যে এ থেকে 10 জন স্টুডেন্ট যদি বিতে চলে যায় তাহলে স্টুডেন্ট সংখ্যা সমান হয়। এখান থেকে একটা ম্যাপিং করার ব্যাপার আছে। আমার রুমে থেকে 10 জন স্টুডেন্ট চলে গেল, সে কোথায় চলে গেল? ওয়াই রুমে, বি রুমে চলে গেল। এখান থেকে 10 জন স্টুডেন্ট চলে গেলে ওইখানে যদি সেই 10 জন স্টুডেন্টকে যোগ করা হয় তাহলে আমাদের এই দুইটা ভারের পার্থক্য হয় কত? 10, 10, 20। যেমন ধরো নির্বাচনে মনে করো এর ভোট হচ্ছে, এর কে 5 জন ভোটারের ভোট দেওয়ার কথা ছিল। সেই 5 জন ভোটার যদি এ কে ভোট না দিয়ে বি কে ভোট দেয় তাহলে এ কিন্তু ওই 5টা ভোট তো পাচ্ছেই না, ওই 5টা ভোট চলে যাচ্ছে বি এর খাতায়। অর্থাৎ এ হিসাব করেছিল সে 100টা ভোট পাবে, সে কিন্তু এখন ভোট পাচ্ছে 95টা। আর বি এর ভোট ছিল আগে ছিল 50টা, তাহলে সেটা বেড়ে হয়ে গেল 55টা। তার মানে এদের ডিফারেন্স কিন্তু তখন হয়ে যায় 5, 5, 10। তাহলে এই 10 জন স্টুডেন্ট যদি এ থেকে বিতে চলে যায় তাহলে এ আর বি এর পার্থক্য 10, 10, 20। অর্থাৎ আমরা একটা জিনিস বুঝেছি যে এ রুম এবং বি রুমে স্টুডেন্টের সংখ্যার পার্থক্য হচ্ছে 20। তাহলে সেই ক্ষেত্রে এ রুমে যদি 20 জন স্টুডেন্ট হয়, আমরা যদি এ নাম্বার উত্তরটাকেই কারেক্ট মনে করি, এর উত্তর যদি 20 হয়, অর্থাৎ এ রুমে যদি 20 জন স্টুডেন্ট থাকে তাহলে বি রুমে তো স্টুডেন্ট থাকার কথা 0। তাহলে সেকেন্ড যে অপশানটায় আসি যে বি রুম থেকে 20 জন স্টুডেন্ট এ রুমে গেলে এখানে তো স্টুডেন্ট নাই, তাহলে এখান থেকে 20 জন স্টুডেন্ট আর কীভাবে যাবে? সুতরাং এ নাম্বার অপশানটা আমরা কিন্তু এখান থেকে বাদ দিতে পারি। এবার চলি বি নাম্বার অপশানটাতে, যে ধরি এ রুমে 80 জন স্টুডেন্ট আছে, তাহলে বি রুমে স্টুডেন্ট থাকার কথা 60, যেহেতু 20 জনের পার্থক্য হয়েছে। এখন লক্ষ্য করো এখান থেকে 20 জন স্টুডেন্ট এখানে চলে গেল, তাহলে এখানে স্টুডেন্ট হচ্ছে 40, এখানে তাহলে স্টুডেন্ট দাঁড়ায় 100। এই সংখ্যাটা কি এই সংখ্যাটা ডাবল তো নিশ্চয়ই না, কারণ তুমি কিন্তু বলেছো যে এখানে স্টুডেন্ট চলে গেলে এই সংখ্যাটা হবে কত? ডাবল। এটা কি ডাবল? 100 কি 40-এর ডাবল? নিশ্চয়ই না। সুতরাং বি নাম্বার অপশনটাও আমরা বাদ। সি নাম্বার অপশনটাতে যাই। যদি আমার স্টুডেন্ট সংখ্যা হয় 100 তাহলে বি রুমে স্টুডেন্ট সংখ্যা হবে 80, এবং এখান থেকে যদি আমার 20 জন স্টুডেন্ট চলে যায়, এখানে যদি 20 জন স্টুডেন্ট এসে যুক্ত হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টের সংখ্যা হয় 120, এই ক্ষেত্রে আমার স্টুডেন্টের সংখ্যা হয় 60। এখানে লক্ষ্য করো এটা কিন্তু ডাবল, সো এই ক্ষেত্রে আমার উত্তর হিসাবে আমি সিকে নিতে পারি। হ্যাঁ, সেকেন্ড যে অপশানে আমি অঙ্কটা দেখিয়েছি এইটা কিন্তু খুব ডিফিকাল্ট, এটা কিন্তু সবাই ধরতে পারে না। আমার মনে হয় এটা একটু ধরার চেষ্টা করা উচিত। ভিডিওটা টেনে টেনে দেখলে আমার মনে হয় এই জায়গাটা বুঝতে একটু সুবিধা হবে, কারণ ক্লাসে এই কথাটা আমাদেরকে অন্তত 2 থেকে 3 বার এই জিনিসটা বুঝাইতে হয়, কারণ আমাদের স্টুডেন্টদের দ্রুত অঙ্ক করার স্বার্থে এই নিয়মের চেয়ে এই নিয়মটা বেটার। এতক্ষণ যাবৎ আমরা দেখলাম যে ট্রিভিয়াল সলিউশন কিভাবে করে। আমরা ট্রিভিয়াল সলিউশন দেখেছি, অর্থাৎ আমরা 2টো করে সমীকরণ কিন্তু সব জায়গাতেই পেয়েছিলাম। আমাদের 11 নাম্বার এবং 12 নাম্বার অঙ্ক যে অঙ্কগুলোই ছিল সেখানে কিন্তু আমরা কিন্তু 2টো করে সমীকরণ পেয়েছি। 2টো করে সমীকরণ পাওয়ায় আমরা কিন্তু সলভ করতে পেরেছি। এখন আমরা একটা জিনিস দেখব, যদি আমাদেরকে জাস্ট এইরকমই একটা সমীকরণ দিয়ে বলে যে ভাইয়া এই এক্স এবং ওয়াই এর মান কত, এটা কি সমাধান করা যায়? আসলে এটাকে সমাধান করা যায়, এবং এই জিনিসটা আমরা কিন্তু কিছুক্ষণ পরে যখন এই যে কনসেপ্ট অফ রুটে চলে যাব, অর্থাৎ পলিনোমিয়াল লিনিয়ার ইকুয়েশনে চলে যাব, আমরা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন বা পলিনোমিয়াল ইকুয়েশনে চলে যাব এই অংশটাতে, তখন আমরা এটা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো।
আপাতত আমরা একটা বোঝার চেষ্টা করি যে এই জিনিসটা কি আসলেই সমাধান করা যায় কি না। তখন তোমরা একটা জিনিস দেখবে যে একটা লাইন যদি থাকে তাহলে এর একটা লাইনের প্রত্যেকটা বিন্দুতে কিন্তু আলাদা আলাদা সমাধান আছে। সেই সমাধানটাকেই গ্রহণ করতে হবে, যেই সমাধানটা যৌক্তিক, সেই সমাধানটাই গ্রহণ করতে হবে যেই সমাধানটা যৌক্তিক। এবার তাহলে আমরা একটা অঙ্ক দেখি, 13 নম্বর অঙ্কটা আমরা একটু লক্ষ্য করি। 13 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে, এটা কিন্তু একটা একদম হার্ড লেভেলের অঙ্ক এবং এই অঙ্কগুলো সাধারণত প্রাইভেট ব্যাংকে এসে থাকে এবং যে সকল প্রাইভেট ব্যাংকের স্যালারি সাধারণত 55K থেকে 65K এর মধ্যে, অর্থাৎ 55,000 থেকে 65,000। সাধারণত MTO পরীক্ষাগুলো ছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা ট্রাস্ট ব্যাংক কিংবা ব্র্যাক ব্যাংক, এই সকল ব্যাংকের পরীক্ষায় এই অঙ্কগুলো এসে থাকে, খুব ডিফিকাল্ট অঙ্ক। তো আমরা 13 নম্বর অঙ্কটা অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। এখানে বলা এ পাইনাপেল কস্ট টাকা 7 each অ্যান্ড এ ওয়াটারমেলন কস্ট টাকা 5 each। এক একটা পাইনাপেলের দাম 60 টাকা এবং ওয়াটারমেলনের দাম 5 টাকা। মোনা স্পেন্ডস এক্স্যাক্টলি টাকা 38 অন দোজ ফ্রুটস। এই ফ্রুটগুলোর জন্য মোনা কেবলমাত্র 38 টাকা খরচ করেছে। প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ পাইনাপেল পারচেস, কতগুলো পাইনাপেল মোনা পারচেস করেছে। তো একটু লক্ষ্য করে দেখো, এক একটা ওয়াটারমেলনের দাম হচ্ছে 60 টাকা। আমি যদি ধরে নিই আমার ওয়াটারমেলন আছে X সংখ্যক আর আমার পাইনাপেল আছে মনে করো Y সংখ্যক, তাহলে আমরা কি করতে পারি, পাইনাপেল যদি থাকে আমার Y সংখ্যক, খেয়াল করো তাহলে আমাকে বলেছে এক একটা পাইনাপেলের দাম হচ্ছে 7 টাকা করে এবং এক একটা ওয়াটারমেলনের দাম হচ্ছে 5 টাকা করে। তাহলে ওয়াটারমেলনের দাম 5 টাকা করে হলে এক একটা X সংখ্যক ওয়াটারমেলনের দাম হবে 5x টাকা, আর পাইনাপেলের দাম যদি 7 টাকা করে হয় তাহলে এক একটা পাইনাপেলের দাম হবে 60 টাকা করে হলে Y সংখ্যকের দাম হবে 7y টাকা। তার মানে টোটাল দাম আসলো 38, যেহেতু মোনা এক্স্যাক্টলি 38 টাকা খরচ করেছে, তাহলে আমার এই সমীকরণটা আসলো 5x + 7y = 38। একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, এখানে ভেরিয়েবল কয়টা? 2টা। যেহেতু 2টা ভেরিয়েবল, সেহেতু আমার এখানে সমীকরণ কয়টা দরকার ছিল? নিশ্চয়ই 2টা, কিন্তু এখানে তো 2টো সমীকরণ নাই। তার মানে কি এটার অ্যান্সারটা কি ক্যানট বি ক্যালকুলেটেড, অর্থাৎ এটাকে কি ক্যালকুলেশন করা যাবে না? না, ক্যালকুলেশন করা যাবে, তবে এটার কোনো ট্রিভিয়াল সলিউশন পাবে না। অর্থাৎ আমার যেহেতু এখানে একটা লাইন হবে, যেহেতু আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি, যেহেতু এটার একটা লাইন হবে, সেহেতু এই একটা লাইনের বিভিন্ন বিন্দুতে কিন্তু এটার যদি আরেকটা সমীকরণ থাকতো তাহলে নিশ্চয়ই আরেকটা লাইন থাকতো, সেখানে একটা ক্রস হতো, আর ক্রস হলেই তার একটা ট্রিভিয়াল পয়েন্ট পাওয়া যেত। কিন্তু সরি টু সে আমাদের এখানে 2টো সমীকরণ নাই, আমাদের কেবলমাত্র একটা সমীকরণ আছে। এই একটা সমীকরণ নিয়েই আমাদেরকে মেইনলি কাজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা এটাকে কি করব? আমাদের এটাকে করতে গেলে অবশ্যই আমাদেরকে অপশনগুলোর দ্বারস্থ হতে হবে। আমাদের অপশনগুলোতে কি কি ছিল আমরা একটু লক্ষ্য করি। এ অপশানে কত ছিল? এ অপশানে ছিল 2, বি অপশানে 3, সিতে 4, ডিতে 5। আমরা দেখি এটা কারেক্ট কিনা। আমাকে কি বের করতে বলেছে? কতগুলো পাইনাপেল পারচেস করেছে। পাইনাপেলকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি? আমরা পাইনাপেলকে ওয়াই দিয়ে প্রকাশ করেছি। তাহলে এই 2 হচ্ছে মেইনলি কার মান? ওয়াই এর মান। আসি আমরা এখানে বসাই 5x + 7 × 2 14। খেয়াল করো 5x 38 থেকে 14, এটা গেলে কত হয়? 24। অর্থাৎ খেয়াল করি x 24/5 এটা কি পূর্ণ সংখ্যা? না। এখন আমি পূর্ণ সংখ্যা না হলে কেন আমি উত্তরটা নেব না? x এর মানটা পূর্ণ সংখ্যা না হলে কেন উত্তর নেব না? কারণ আমরা সাধারণত ওয়াটারমেলন বা পাইনাপেল কেনার সময় কেউ কখনো কোনো অবস্থাতেই ফ্র্যাকশন আকারে কিনি না। আমরা কিন্তু কখনো বলি না এই আমাকে একটা ওয়াটারমেলনের অর্ধেক করে দিন তো দাদা, অর্ধেকটা দিন তো। এই অর্ধেকটা কিন্তু আমরা কখনো নিই না, আমরা কিন্তু নিলে পুরোটাই নেই। এটাই আমাদের বাঙালিদের বৈশিষ্ট্য। সুতরাং এই ট্রু অ্যান্সারটা হচ্ছে না, বিকজ আমি যদি 2টা পাইনাপেল নিই তাহলে ওয়াটারমেলন আমাকে এরকম কেটে কেটে আনতে হবে, এটা সম্ভব না। সো আমরা পরের অপশানটা চেক করে দেখি। 5x ইন্টু, এবারে আমরা x ওয়াইয়ের জায়গায় কত বসাবো? 3, 3 × 7 = 21। একটু লক্ষ্য করে দেখো, এটাও আমার মিলছে না।
অর্থাৎ এক্স এর মান আসতেছে 38 থেকে 21 গেলে হচ্ছে 17, 17কে 5 দিয়ে ভাগ, না এটাও আমার রেজাল্ট আকারে আসছে না। আমরা এটা দেখি 5x প্লাস, এবারে আমার y এর জায়গায় বলবে 4, 4 7 28। দেখো এবারে কিন্তু আমাদের অঙ্কটা মিলে গেছে। 10, x এর মান 2, x এর মান 2, দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা একটা ইন্টিজার, এটা একটা ম্যাটার, সুতরাং আমার অ্যান্সার হিসাবে আমি সিকে নেব। আমাদের এখনকার টপিক মাল্টিভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন। টপিকটা খুবই ছোট এবং এই টপিকের আন্ডারে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে দুটো অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে 15 নম্বর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে xy = 2 এবং xy² = 8। এটা যদি হয় তাহলে আমাদেরকে বের করতে হবে x এর মান। তোমরা অলরেডি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদেরকে x এর মান বের করতে বলা হয়েছে। যেহেতু x এর মান বের করতে বলা হয়েছে, আমরা সবার আগে যে কাজটা করব, এখানে x ব্যতীত যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটাকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা তাহলে এই অঙ্কে যেহেতু x এর মান বের করতে হবে, তাহলে আমাদের y এর মানকে বাদ দিতে হবে। এখন এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ বলি এবং এটাকে যদি 2 নম্বর সমীকরণ বলি, তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি পারফর্ম করি এইভাবে যে 1 নম্বর সমীকরণকে বর্গ করে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, অর্থাৎ 1 নম্বর সমীকরণকে বর্গ করলে এই x হয়ে যাবে x², y হয়ে যাবে y², আর এই 2টা হয়ে যাবে 4। একে যদি আমি ভাগ করি কত দিয়ে? 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটা কিন্তু যেমন আছে তেমন, এটাকে xy², এখানে দিলাম 8। তাহলে আমরা একে ভাগ করে x এর মান পাচ্ছি হাফ। আমাদের এই অঙ্কটা এবার বাংলাদেশ ব্যাংকের অফিসারে এমসিকিউ পরীক্ষায় চলে এসছে 2019 সালে। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এবার আমরা 16 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি। 16 নম্বর অঙ্কটা অলরেডি আমাদের স্ক্রিনে আছে। আমরা দেখছি এখানে আমাদের 3টা ভেরিয়েবল আছে, x, y এবং z। এই 3টা ভেরিয়েবল থাকলে আমাদের মূলত 3টা সমীকরণ প্রয়োজন হয়, কিন্তু এখানে আমাদের সমীকরণ দেয়া আছে মোট 2টো। এই 2টো সমীকরণ থাকলে আমরা কিন্তু এর ট্রিভিয়াল সলিউশন করতে পারবো না। অর্থাৎ এই অঙ্কগুলোকে আমরা অ্যাজ ইউজুয়াল পদ্ধতিতে যেভাবে সমাধান করে থাকি, অর্থাৎ অপনয়ন, প্রতিস্থাপন বা বজ্রগুণ, এর কোনো পদ্ধতিতেই আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো না। এই অঙ্কটাকে সমাধান করার জন্য আমাদের আইদার একে যোগ করে কিংবা বিয়োগ করে মেলাতে হবে। আমি আবার বলছি, এই অঙ্কগুলোকে আইদার যোগ করে বা বিয়োগ করে মেলাতে হবে। কখন যোগ বা বিয়োগ করে মেলাতে হয়? যোগ বা বিয়োগ করে মেলাতে হয় যখনই আমাদের ভেরিয়েবলের থেকে ইকুয়েশনের পরিমাণ শর্ট থাকে। আমরা একটু দেখি এটাকে যোগ করে মেলানো যায় কিনা। এটাকে যখন আমরা যোগ করতে যাচ্ছি, এটাকে যোগ করলে হচ্ছে 4x - 2y + 4z সমান আসছে 12। এখন যদি আমি এটাকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা আসে 2x - y + 2z সমান 6। অর্থাৎ আমার এটার অ্যান্সার আসলো 6, যেটা আমার অপশানের ডি নাম্বারে আছে। সো আমার অ্যান্সারটা হচ্ছে ডি। আমরা মাল্টিভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশনে যেটা দেখেছি যে আমাকে যদি কোনো ভেরিয়েবলের পাওয়ার অ্যাডজাস্ট না হয়, তাহলে সেই পাওয়ারটাকে অ্যাডজাস্ট করে বাদ দিয়ে যেটা ডিজায়ার ভেরিয়েবল সেটা বার করতে হয়। আর আরেকটা অংশে দেখেছি যদি আমার ভেরিয়েবলের তুলনায় ইকুয়েশন কম থাকে, তাহলে সেই অঙ্কগুলো সাধারণত যোগ বা বিয়োগ করে মেলাতে হয়। আমরা এখন চলে যাব পলিনোমিয়াল লিনিয়ার ইকুয়েশনে। আমাদের এই পলিনোমিয়াল লিনিয়ার ইকুয়েশন পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষত যদি আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করে থাকে, তাহলে পলিনোমিয়াল ইকুয়েশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইয়োর এক্সামিনেশন। এই পলিনোমিয়াল ইকুয়েশনের জন্য আমরা মেইনলি এখানেও আমরা 3টি প্রসেসে আমরা অঙ্ক শিখব, যার মধ্যে প্রথম দুটো প্রসেস পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তৃতীয় প্রসেস থেকে এখনও পরীক্ষায় অঙ্ক আসেনি, তবে মাথায় রাখতে হবে এই তৃতীয় প্রসেস থেকে যে কোনো সময় আমাদের অঙ্ক চলে আসতে পারে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং ইভিনিং এমবিএর ভর্তি পরীক্ষাগুলোতে এই ধরনের অঙ্কগুলো এসে গেছে, সেহেতু ব্যাংকের পরীক্ষায় তৃতীয় টপিকটা আসা খুব জরুরি। আমরা তৃতীয় টপিকটাও কিন্তু শিখবো খুব ভালোভাবে। তো আমরা প্রথম টপিকটাতে চলে যাচ্ছি। প্রথম যে টপিকটা, সেই টপিকটার নাম হচ্ছে কনসেপ্ট অফ রুট। আমরা যেটা শিখবো এখন সেটার নাম হচ্ছে কনসেপ্ট অফ রুট। রুট কথাটার অর্থ হচ্ছে রুট বা মূল। এই জিনিসটা কি আমরা কিছুক্ষণ আগে দেখেছি। আমরা 1 ভেরিয়েবল 2 ভেরিয়েবল ইকুয়েশন সমাধান করেছি। মনে করো আমরা একটা সমীকরণ লিখছি, x² - 7x + 12 = 0। এই সমীকরণটাকে আমরা যদি সমাধান করতে যাই, তাহলে আমরা কি পাবো? x² - 4x - 3x + 12 = 0।
অর্থাৎ এটা আসছে x মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 3 সমান 0। এখানে আমরা x এর মান পাবো 4 এবং x এর মান পাবো 3। এই যে 4 এবং 3 এদেরকেই বলা হয় রুট, এদেরকেই বলা হয় রুট। এবং এই রুটের একটা খুব বড় বৈশিষ্ট্য আছে, যেমন এই x এর মান 4 আর 3 পেয়েছি, অর্থাৎ এই সমীকরণের রুট হচ্ছে 4 এবং 3। আমরা একটু লক্ষ্য করি, আমরা যদি x এর জায়গায় 4 বসিয়ে দেই তাহলে কত আসে? 4 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 4 প্লাস 12। 4 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 4 প্লাস 12, হিসাব করে দেখো এটা 16, এটা 28, এটা 12 এবং যোগ করলে এটা 0 হয়, অর্থাৎ এর বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যায়। সিমিলারলি তুমি যদি x এর জায়গায় 3ও বসিয়ে দাও তাহলেও দেখবে যে এর বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে। অর্থাৎ রুটের বড় বৈশিষ্ট্য হচ্ছে আমি যদি ভেরিয়েবলের জায়গায় রুটের মানটা বসিয়ে দিই তাহলে তার বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যাবে। আমরা চলে যাচ্ছি 17 নম্বর অঙ্কে। অলরেডি আমরা স্ক্রিনে 17 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি। 17 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে ইফ ওয়ান অফ দ্য রুট অফ এ ইকুয়েশন 2x স্কোয়ার প্লাস px মাইনাস 90 ইকুয়াল টু 0 ইজ 6। অর্থাৎ এই সমীকরণের ওয়ান অফ দ্য রুট বলার কারণ কি? কারণ এখানে x এর পাওয়ার 2, অর্থাৎ x এর রুট থাকবে কয়টা? 2টা। সেখানে একটা রুটের মান বলে দেয়া আছে 6। আমরা কিন্তু শিখেছি এই যে রুট বলতে আসলে কার মানকে বোঝায়? x এর মানকে বোঝায়। এখানে একটা রুটের মান 6, তার মানে আমি ধরে নিতে পারি এখানে x এর মান হচ্ছে 6। এটা যদি হয় তাহলে p এর মান কত? তাহলে আমরা এখন কি করব? x এর পরিবর্তে আমরা 6 বসিয়ে দেব। 6 বসিয়ে আমরা অঙ্কটা সমাধান করব। এটা হচ্ছে 36, অর্থাৎ এই মানটা আসছে 72, এটা 6p মাইনাস 90, তার মানে 6p 90 72, এটাকে অ্যাডজাস্ট করলে আসছে মাইনাস 18, অর্থাৎ p এর মান পাচ্ছি আমরা 3। অর্থাৎ আমাকে যে অঙ্কটা বলা হয়েছে যে এই সমীকরণের একটা রুটের মান যদি 6 হয় তাহলে p এর মান কত, আমরা কিন্তু অলরেডি এই মানটা বের করে ফেলেছি। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, শুধু ব্যাংকে নয়, অলরেডি কিন্তু এই অঙ্কটা দুদকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পরীক্ষায় অলরেডি চলে এসছে। আমরা এখন চলে যাচ্ছি নেচার অফ রুটে। আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি কনসেপ্ট অফ রুট, এখন আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে নেচার অফ রুট। আমরা কিছুক্ষণ আগে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম এই অঙ্কটা, মনে পড়ে কিনা? যে এখানে এটাকে সমাধান করলে x এর মান আসে 4 এবং 3, এবং তোমরা দেখেছো যে আগে আমরা এই অঙ্কটা ভিডিওতে ব্যাক করে দেখতে পারো যে আমরা এই অঙ্কটা করেছিলাম মিডল টার্ম ব্রেকে। কিন্তু সবসময় কি সব অঙ্ক মিডল টার্ম ব্রেকে মেলে? সবসময় তো সব অঙ্ক মিডল টার্ম ব্রেকে মেলে না। যেমন ধরো এখানে যদি 12 না থেকে এটাকে 10 থাকতো তাহলে কিন্তু তুমি কিন্তু এটাকে মিডল টার্ম ব্রেক করতে পারতে না, যদিও এটার অ্যান্সার আর 4 আর 3 আসতো না, কিন্তু তুমি কিন্তু এই অঙ্কটাকে কখনোই মিডল টার্ম ব্রেক করে করতে পারতে না। তাহলে কি এই ধরনের অঙ্ক সমাধান হবে না? অবশ্যই হবে। এই সমাধানগুলো আমরা প্রথম দেখতে পাই, অর্থাৎ সাধারণত আমরা যে দ্বিঘাত সমীকরণের যে সমীকরণটা দেখি, এই সমীকরণের সমাধান করার একদম একটা ইম্পর্ট্যান্ট প্রসেস সেই খ্রিস্টের জন্মের প্রায় 3 থেকে 4000 বছর আগে তিনি একটা সংস্কৃত সাহিত্যে কিন্তু অলরেডি এই সংস্কৃত বইতে এই সমীকরণ সম্পর্কে বলা আছে। এটাকে বলা হয় শ্রীধর আচার্যের সমীকরণ। শ্রীধর আচার্য তিনি কিন্তু এটা একটা সমীকরণ দিয়েছিলেন, এটাকে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ইদানিং চাইনিজরা দেখলাম যে এই সমীকরণটাকে চেঞ্জ করার চেষ্টা করেছে। আসলে ওরা যেটা চেঞ্জ করেছে এটা কিছুই না, এটার জাস্ট একটা করোলারি প্রসেস। এরকম শর্টকাট কিন্তু আমরা অ্যাচিভমেন্টের ফ্যাকাল্টিরা প্রতিদিনই বানাই, সুতরাং ওই ইকুয়েশন নিয়ে কাজ করার দরকার নেই। আমরা কাজ করলে শ্রীধর আচার্যের এই সমীকরণটা নিয়ে কাজ করব। শ্রীধর আচার্যের এই সমীকরণে অনেকগুলো জায়গা আছে, যে জায়গাগুলো যে ব্যাখ্যাগুলো খুব ইম্পর্ট্যান্ট, বিশেষত এই মাঝখানের এই লাইনটা b স্কোয়ার মাইনাস 4ac। উনি এটাকে নাম দিয়েছিলেন নিঃসায়ক, ইংরেজরা এর নাম দিলেন ডিসক্রিমিন্যান্ট, যেটাকে আমরা ডি বলি। সেই ডি এর মান কত? b স্কোয়ার মাইনাস 4ac। এই মানটা কেন এত গুরুত্বপূর্ণ আমরা একটু বোঝার চেষ্টা করি। লক্ষ্য করবে যে এই রুটের মধ্যে যদি মানটা কখনো কোনোভাবে 0 আসতো, অর্থাৎ এই ডি এর মান 0 বা b স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কোনোভাবে 0 আসে, তাহলে কিন্তু x এর একটা মানই পাওয়া যাবে -b/2a। এটার মানেটা কি? এর মানে হচ্ছে এই সমীকরণটা মনে করে ধরো এই যে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এই জিনিসটাকে তুমি কিন্তু একটা হোল স্কোয়ার ফর্মে লিখতে পারো না? দেখো তো, এটা কি x মাইনাস 1 হোল স্কোয়ার বলা যায় না? তাহলে একটু খেয়াল করে দেখো
যে এখানে এক্স এর কয়টা মান পাচ্ছ, এক। আসলে কিন্তু এক্স এর মান এক না, এক এবং এক, অর্থাৎ এখানে মূলগুলো হয়ে যাচ্ছে সমান। তুমি একটু এটা ডি বের করে দেখো। আমরা এ বি সি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, লক্ষ্য করো এখানে এক্স স্কোয়ার লিখেছি, এর আগে কিছু নাই, তার মানে এখানে একটা এক আছে, তাহলে এর মান হচ্ছে এক। বি এর মান হচ্ছে এক্স এর সহগ, দেখো বি এর সাথে আছে -2, তাহলে বি এর মানটা হচ্ছে -2, সি এর মানটা হচ্ছে 1। এখন এইভাবে যদি তুমি এই সমীকরণে এই মানটা বসাও, বি এর পরিবর্তে -2, সূত্রের 4, এর মান 1, সি এর মানও 1, দেখো এখানে মানটা পাচ্ছ 0, অর্থাৎ এই মানটা 0 হয়ে গেলে এটা একটা হোল স্কোয়ার ফর্ম হয়, অর্থাৎ এখানে মূল দুটো একই রকম থাকে। তো এই মানটা পজিটিভ হলে কেমন হয়, নেগেটিভ হলে কেমন হয়, এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা নিশ্চায়ক দিয়ে প্রকাশ করি। এবং আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আজ এই টপিকটা, অর্থাৎ ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। আমরা দেখেছি যদি এই ডি অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটা যদি আমাদের শূন্য চলে আসে, আমরা দেখেছি এই রুটসগুলো কেমন হয়, রুটসগুলো অবশ্যই হয় রিয়াল এবং ইকুয়াল, রিয়াল এবং ইকুয়াল। এই মানটা যদি গ্রেটার দ্যান 0 আসে, অর্থাৎ এই মানটা যদি পজিটিভ আসে, তখন দুটো কোশ্চেন অ্যারাইজ করে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না তাদের জন্য আমি কিছুক্ষণ পর একটা কথা বলবো, সেটুক তোমরা ফলো করবে। অর্থাৎ এই মানটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, অর্থাৎ পূর্ণবর্গ ইংরেজি হচ্ছে পারফেক্ট রুট, এটা যদি পারফেক্ট রুট হয়, পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে আমরা এটাকে বলতে পারবো এটা একটা রিয়াল নাম্বার, এটা একটা রেশিওনাল নাম্বার, কিন্তু ইকুয়াল নয়। আর এটা যদি পারফেক্ট রুট না হয়, নট পারফেক্ট রুট, তাহলে এটা রিয়াল হবে বটে, কিন্তু তখন আর এটা রেশিওনাল না হয়ে এটা হয়ে যাবে ইরেশিওনাল এবং অবশ্যই আনইকুয়াল। সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যদি মানটা নেগেটিভ চলে আসে, নেগেটিভ চলে আসা মানে লেস দ্যান 0 হয়ে যায়, তখন এ আর রিয়াল থাকবে না, তখন এটা হয়ে যাবে কমপ্লেক্স অ্যান্ড কনজুগেটেড। এই অংশটুকু খুব ইম্পর্ট্যান্ট, তোমরা খাতায় এখনই তুলে নাও, কারণ আমাদের অঙ্ক করার সময় এটা খুব দরকার হবে। আমরা বলেছিলাম যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নয় তাদের জন্য আমরা কিছু একটা জিনিস দেখাবো। দেখো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নয় তারা আমার বর্তমান কথাটা খেয়াল করবে এবং আমি যেটা বোর্ডে লিখছি সেটা তোমরা দয়া করে বোর্ডে লিখে নেবে। সেটা হচ্ছে প্রথমত, আমার অঙ্কে যদি বলা থাকে রিয়াল অ্যান্ড ইকুয়াল, রিয়াল কথাটা অনেক সময় থাকে না, যদি শুধু বলা থাকে ইকুয়াল, তাহলে তোমরা ডি ইকুয়াল টু 0 ধরে অঙ্ক করবে। যদি তোমাকে অঙ্কে শুধুমাত্র রিয়াল বলা থাকে, শুধুমাত্র অনলি, তাহলে অঙ্কটাতে ডি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 ধরে করবে। কেন? কারণ তোমরা আগের স্লাইডটাতে একটু দেখতে পারো, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু বলেছি যে রিয়াল কিন্তু 0-র জন্য হয়, রিয়াল কিন্তু গ্রেটার দ্যান 0-র জন্য হয়। তাহলে শুধুমাত্র যদি রিয়াল বলে সেটা কি ইকুয়াল নাকি আনইকুয়াল, এর কথাটা যদি মেনশন করা না থাকে, সেক্ষেত্রে তোমরা ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ধরে অঙ্ক করবে। এবং আরেকটা অংশ হচ্ছে কমপ্লেক্স, কমপ্লেক্স বলা থাকলে সবসময় ডি লেস দ্যান 0 ধরে অঙ্ক করবে। এই কথাটুকু যারা সায়েন্স আর্টস যারাই আছো না কেন, এই নিয়মের অঙ্ক করার জন্য এই 3টা সূত্রকে তোমরা একটা বাইবেল ধরে নিতে পারো। তোমাদের জিনিসটা মনে রাখতেই হবে এবং মাথায় রাখবে আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করলে কিন্তু এইখান থেকে প্রশ্ন করবেই, সুতরাং এটা তোমাকে ভালো করে জানতেই হবে। আমরা স্ক্রিনে দুটো অঙ্ক দেখতে পাচ্ছি। 18 নম্বরে বলা আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস সি ইকুয়াল টু 0। এটা যদি এখানে সি এর মান কত হবে যদি এই ইকুয়েশনের রুটটা রিয়াল রুট হয়। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি যদি রিয়াল রুট হয়, ফর রিয়াল রুট আমরা কি শিখেছি?
রিয়েল রুটের ক্ষেত্রে কিন্তু আমাকে এখানে কিন্তু এই অঙ্কটাতে একটু খেয়াল করে দেখো, আমাকে কিন্তু বলে নাই যে রুটগুলো কি ইকুয়াল হবে না আনইকুয়াল হবে, শুধু বলেছে রিয়েল রুট। তাহলে আমাকে কিন্তু ডি এর ক্ষেত্রে ব্যবহার করতে হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এখন ডি এর জায়গাতে যাব। ডি কীভাবে বার করে? ডি বার করার ফর্মুলা ছিল বি স্কোয়ার মাইনাস 4ac। এই অঙ্কে এ কত? এ হচ্ছে 1, বি হচ্ছে 2, আর সি হচ্ছে এখানে মাইনাস সি। খেয়াল করে দেখো, কারণ এখানে আগে একটা মাইনাস চিহ্ন আছে। তো যেহেতু এখানে একটা মাইনাস চিহ্ন আছে, সরি এই অঙ্কটাতে এটা আমরা একটা প্লাস ধরে নিই, প্লাস করে দিই, এখানে প্লাস সি ধরো। তাহলে এখানে খেয়াল করে দেখো যে সি এর মানটাও এখানে সি। তাহলে আমরা ডি এর মান কি জানতাম আগে? বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে বি এর মান হচ্ছে 2 তার স্কোয়ার মাইনাস 4, এ কত 1, সি কত? শুধু সি, সেটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এটা আসছে কত? 4 মাইনাস 4c গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মাইনাস 4c গ্রেটার দ্যান ইকুয়াল মাইনাস 4। তাহলে এখানে সি এর মানটা আসবে কত? যেহেতু এখানেও মাইনাস এখানেও মাইনাস, এই দুটো মাইনাস কিন্তু বাদ গেলে, আমরা যদি বাদ দিতেও চাই তাহলেও কিন্তু আমাদের এই অসমতার চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে সি লেস দ্যান ইকুয়াল টু 1। আমি হঠাৎ করে এখানে সাইন চেঞ্জ করার একটাই কারণ আমি এখানে সাইনটা এই জন্যই চেঞ্জ করে দিলাম যে আমি চাচ্ছিলাম যেন এখানে একটা নেগেটিভ কিছু আসে। নেগেটিভ আসলে যে আমাদের এই অসমতার চিহ্ন পরিবর্তন করতে হয়, এই ইস্যুটা আমাদের জানা খুব জরুরি। দেখো এখানে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু এখানে রেজাল্টটা থাকতো প্লাস সি প্লাস 4c গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস 4। তখন কিন্তু সি এর মানটা কিন্তু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মাইনাস 1 আসতো। আমার কিন্তু একটু শেখানো দরকার ছিল যে এই মাইনাস চিহ্নটার কারণে আমাদের অসমতার চিহ্ন পরিবর্তন হয়। যদিও আমাদের পরবর্তী লেকচার অর্থাৎ ইনইকুয়ালিটির ক্লাসে কিন্তু আমরা জানবো, লেকচার 3-এ আমরা এই জিনিসটা আমরা শিখে নেব। তারপরেও আমরা একটু আগে থেকে এটা সম্পর্কে ধারণা নিলাম। আমরা চলে যাচ্ছি 19 নাম্বার অঙ্কে। 19 নাম্বার অঙ্কটাতে বলেছে যদি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0 হয়, তাহলে আমার কাছে প্রশ্ন করেছে এর রুটের নেচারটা কেমন, হোয়াট ইজ অ্যাবাউট দ্য রুটস, এটার রুটটা কেমন হবে। এখন এর রুটটা কেমন হবে এটা বার করতে গেলে নিশ্চয়ই আমার ডি দরকার, আর তোমরা অলরেডি ডি এর মান বার করা শিখেছো, ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac, এটা তোমরা অলরেডি জানো। তাহলে এখানে এই অঙ্কে এ কত 1, বি কত -2, সি কত +3। তাহলে আমার এই ফর্মুলাটাতে যদি বসাই বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর মান হচ্ছে -2, তাহলে বি স্কোয়ার লিখতে গেলে হবে -2 তার স্কোয়ার মাইনাস সূত্রের 4, এর মান হচ্ছে এখানে 1, সি এর মান হচ্ছে এখানে 3। তাহলে কত আসলো? এটা হচ্ছে 4 মাইনাস 12, অর্থাৎ এই রেজাল্ট আসলো -8। এখন একটু খেয়াল করো, তাহলে ডি এর মানটা কেমন? নেগেটিভ মান। ডি এর মান নেগেটিভ, অর্থাৎ আমরা এটাকে অসমতার ভাষায় বলতে পারি ডি লেস দ্যান 0। এটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে 3 নাম্বার ক্লাসে যদিও। তো ডি লেস দ্যান 0 অর্থাৎ এই ডি এর মানটা নেগেটিভ মানে হচ্ছে ডি লেস দ্যান 0। অর্থাৎ ডি লেস দ্যান 0 এটা আমরা কোন ক্ষেত্রে পেয়েছি তোমরা একটু ব্যাক করে দেখতে পারো আমাদের এই ভিডিওটা। ডি লেস দ্যান 0-র জন্য আমরা যে মানটা পাই সে মানটা হচ্ছে কি কমপ্লেক্স অ্যান্ড কনজুগেটেড। তো যেহেতু আমাদের অপশানে কনজুগেটেড কথাটা নাই, একটু লক্ষ্য করে দেখো তোমাদের অপশানগুলো দেখো, এখানে ডি নাম্বার অপশানে কেবলমাত্র কমপ্লেক্স কথাটা আছে। সো তোমার অ্যান্সারটা হবে কমপ্লেক্স। সো ইউর অ্যান্সার ইজ ডি। ব্যাংক জব প্রিপারেশনের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা যখন প্রিপারেশন নিই তখন দেখি বিগত বছরে কি প্রশ্ন আসছে, বিগত বছরের প্রশ্ন সলভ করে আমরা পার পেয়ে যাই। তো মাথায় রাখতে হবে বিগত বছরের প্রশ্ন থেকেই যে সব প্রশ্ন আসতে হবে এমন কোনো কথা নেই। ব্যাংক জবে কিন্তু সেভাবে কোনো ডিস্টিংক্ট কোনো সিলেবাসও নেই। যেহেতু সিলেবাসও নেই এবং ওই বিগত বছরের প্রশ্ন আসতে হবে এমন কোনো কথাও নেই, মাথায় রাখতে হবে প্রত্যেকবারই কোনো না কোনোভাবে, বিশেষত বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায় কোনো না কোনো নতুন প্রশ্ন করা হয়। সুতরাং এই জন্য আমরা এখন এমন একটা টপিক্সে যাব যে টপিক্স থেকে এখনও পর্যন্ত ব্যাংক জবে প্রশ্ন আসেনি, কিন্তু অলরেডি এই অঙ্কগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইভিনিং এমবিএর ভর্তি পরীক্ষাগুলোতে এসে গেছে। আমরা এই অংশগুলো ভালো করে শিখব। আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম কনসেপ্ট। দুঃখের বিষয় হচ্ছে এই ম্যাক্সিমাম এবং মিনিমাম কনসেপ্টের অঙ্কগুলো সাধারণত ক্যালকুলাস দিয়ে করা হয়। আমরা আজকে ক্যালকুলাস ব্যবহার করব না এবং ক্যালকুলাস ছাড়াই এই অঙ্কগুলোকে
কিভাবে সমাধান করা যায় আমরা সেই বিষয়গুলো দেখব। শুরুতে আমরা একটু দেখি যে ম্যাক্সিমাম এবং মিনিমাম কনসেপ্ট ব্যাপারটা আসলে কি। মনে করো আমি একটা লাইন লিখলাম যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c। ধরো এইরকম আমি একটা ফাংশন নিলাম, এই যে ফাংশনটা লিখেছি এই ফাংশনটা নিশ্চয়ই একটা গ্রাফ থাকবে। মাথায় রাখবে এই ধরনের ফাংশনের গ্রাফ সাধারণত এই রকম অবতল কিংবা এরকম উত্তল টাইপের হতে পারে, উত্তল বা অবতল টাইপের হতে পারে। আমি কিন্তু উত্তল বা অবতল কথাটা বলছি কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে। যাই হোক, মাথায় রাখবে এর কার্ভ আইদার এরকম হবে, অর্থাৎ ইউ কার্ভ হবে, কিংবা ক্যাপ শেপ হবে, না হলে কাপ শেপ হবে, যে কোনো একটা শেপ হবে। এখন কখন এই শেপ হবে, কখন এই শেপ হবে, আমরা তো নিশ্চয়ই আমাদের পরীক্ষায় এতটা সম্ভব না যে আমি অঙ্ক দেখব, তারপর তার গ্রাফ আঁকবো, তারপরে দেখব যে তার কাপ হবে না ক্যাপ হবে। আসলে এটা বোঝার নিয়ম আছে। যদি এখানে দেখো এক্স স্কোয়ারের সহগটাকে আমরা কিন্তু এ লিখেছি, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা সহগের কনসেপ্ট নিয়ে কথা বলেছি। এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে এ। এর মান যদি নেগেটিভ হয়, এর মানটা যদি নেগেটিভ হয় তাহলে এই শেপটা হবে এইরকম, আর এর মানটা যদি পজিটিভ হয় তাহলে এই শেপটা হবে এইরকম। যে শেপটা দেখতে এরকম অবতল টাইপের তার ম্যাক্সিমাম মান থাকে, দেখো এটার ম্যাক্সিমাম মান হয়, আর যেটার মান পজিটিভ অর্থাৎ এরকম কাপ শেপ তার থাকে নেগেটিভ, তার থাকে সর্বনিম্ন মান। অর্থাৎ এই ক্ষেত্রে অর্থাৎ এক্স স্কোয়ার এর সহগ যখন নেগেটিভ তখন তার থাকে ম্যাক্সিমাম মান। আমি বলবো কেবলমাত্র অনলি, দেখো আমি কথাটা যুক্ত করেছি, অনলি ম্যাক্সিমাম মান। আর এক্স স্কোয়ারের সহগ যখন পজিটিভ প্লাস পাওয়া যাবে তখন এতে থাকবে অনলি মিনিমাম মান। এই কথাগুলো ভুলবে না, এই কথাগুলো কখনো কোনো অবস্থাতেই ভুলবে না। তা আমরা আমাদের অঙ্কে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস একটু প্র্যাকটিস করে নেব। আমরা বোর্ডের একটা কর্নারে একটু ছোট্ট জিনিস প্র্যাকটিস করে নেব। যেমন ধরো তোমাকে প্রশ্ন করা হলো যে বলা হলো বলো তো বাবা এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5। প্রশ্ন করা হলো বলো তো এটার ম্যাক্সিমাম মান কত, প্রশ্ন করা হলো এটার ম্যাক্সিমাম মান কত। তুমি বলবে যে ভাইয়া এটার ম্যাক্সিমাম মান 9, নট এক্সিস্ট। এখন প্রশ্ন হচ্ছে এটার ম্যাক্সিমাম মান নাই, এটা তুমি দেখি কিভাবে বুঝলে? কারণ লক্ষ্য করো এখানে এক্স স্কোয়ারের সহগটা কেমন, পজিটিভ না? এটা কি এক্স স্কোয়ার, এটা কি সাইনটা পজিটিভ কিনা? যদি পজিটিভ থাকে তাহলে এটার শুধুমাত্র মিনিমাম মান থাকবে। আমাকে প্রশ্ন করা হয়েছে এর ম্যাক্সিমাম মান কত, তো আমি তখন সাথে সাথেই জবাব দেব যে ভাই এটার উত্তর করা যাবে না, এটার ম্যাক্সিমাম মান আসলে নাই, নট এক্সিস্ট। কারণ এই ফাংশনটার গ্রাফটা দেখতে মেইনলি এইরকম, তাহলে এটার কিভাবে ম্যাক্সিমাম মান আসে? এর তো শুধুমাত্র মিনিমাম মান হয়। তো দেখো এই অঙ্কটার কনসেপ্ট যত কঠিন, অঙ্কের উত্তর করা কিন্তু তত সহজ। সহজ কেমন? কারণ আমি এই অঙ্কটার শুধুমাত্র এই একটা জায়গা দেখে এটার জবাব দিচ্ছি যে ভাই তুমি যে প্রশ্ন করছো তোমার প্রশ্নটাই ভ্যালিড না। ঠিক তেমনি করে আমাকে যদি এখন প্রশ্ন করা হতো এইভাবে যে দেখো 7 প্লাস 2x মাইনাস 2x স্কোয়ার এটার মিনিমাম মান কত, আমার একইভাবে আমি এটার জবাব দিতাম যে ভাই এটার অ্যান্সারটাও করা সম্ভব নয়। কারণ তুমি লক্ষ্য করো এক্স স্কোয়ারের সহগটা তুমি কিন্তু এখানে নেগেটিভ দিয়েছো, যেহেতু এক্স স্কোয়ারের সহগটা তোমার নেগেটিভ আছে এর মিনিমাম মান কখনো এক্সিস্ট করবে না, এর কেবলমাত্র ম্যাক্সিমাম মান এক্সিস্ট করবে। তাহলে এখন একটা প্রশ্ন দাঁড়ায়, তাহলে ভাই আমি এটার ম্যাক্সিমাম বা মিনিমাম মান কিভাবে বার করতে পারি? এই ম্যাক্সিমাম বা মিনিমাম মান বার করার কোনো প্রসিডিউর আমাদের হাতে আছে কি না? দেখা গেছে যে এ একটা ফাংশন যদি এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটার ম্যাক্সিমাম অথবা মিনিমাম যে কোনো একটা মান থাকবে, আমরা অলরেডি এটা জেনে গেছি। এটা বার করার ফর্মুলা হচ্ছে সি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a, সি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a। আমরা এখন দুটো অঙ্কে যাব, 21 নাম্বার এবং 22 নাম্বার আমাদের বইয়ের, আমাদের লেকচার শিটের। 21 নাম্বার অঙ্কটাতে বলা হয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 যদি এফ এক্সের মান এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 হয় তাহলে এর ম্যাক্সিমাম মান কত? 21 নাম্বার প্রশ্নে এটা প্রশ্ন করেছে এটার ম্যাক্সিমাম মান কত। আর 22 নাম্বার প্রশ্নে এফ এক্স সমান
এই একই প্রশ্ন -2x + 3 প্রশ্ন করা হয়েছে, এটার মিনিমাম মান কত। এবার তোমরা একটু চলে আসো, তুমি একটু খেয়াল করো, এখানে ম্যাক্সিমাম মান জানতে চাওয়া হয়েছে। এখানে আগে দেখবে x², এটার চিহ্নটা কেমন, পজিটিভ না নেগেটিভ। এটার চিহ্ন যদি পজিটিভ হয় তাহলে এর মিনিমাম মান থাকবে, ম্যাক্সিমাম মান থাকবে না। আর আমাদের এখানে কি প্রশ্ন করা হয়েছে, ম্যাক্সিমাম। তার মানে কি এই অঙ্কটা কি করা যাবে? অবশ্যই যাবে না। তাহলে আমরা এটার অ্যান্সারটা কি দিব? এটার অ্যান্সারটা দিয়ে দিব কান্ট বি ক্যালকুলেটেড, কান্ট বি ক্যালকুলেটেড। আর যদি আমাকে এটার মিনিমাম মান বার করতে দেওয়া হয় একই অঙ্কে, এখন কিন্তু আমার কিন্তু আর পালানোর উপায় নেই, এখন কিন্তু আমাকে অঙ্ক করতেই হবে। সেটার ইয়ারটা কি c - b²/4 কেন আমি এই অঙ্কটা করতে যাচ্ছি? কারণ এখানে x² এর সহগটা কিন্তু প্লাস আছে। c এর মান কত এখানে? 3 মাইনাস b এর মানটা হচ্ছে -2 ডিভাইডেড বাই 4 × 1, অর্থাৎ 3 - 4/4, অর্থাৎ এটার মান আসছে 2। আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেব, এটা তোমরা বাসায় করবে। ধরো আমি একটা অঙ্ক দিচ্ছি f(x), এটা হচ্ছে 3 - 2x - x²। সেকেন্ড অঙ্কটা ধরো f(x), সেটা হচ্ছে x² - x + 1। আর 3 নাম্বার অঙ্কটা ধরো দিলাম f(x) = x² - 2x + 5। এই তিনটা অঙ্কেরই ম্যাক্সিমাম এবং মিনিমাম মান বের করবে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এটার যদি মিনিমাম মান না থাকে তাহলে বলবে যে মিনিমাম মান ক্যানট বি ক্যালকুলেটেড। এটার যদি ম্যাক্সিমাম না থাকে বলবে ম্যাক্সিমাম মান ইজ নট ক্যালকুলেটেড। ক্লিয়ার? আমাদের এই তিনটা অঙ্ক তোমরা বাসায় করবে। আমরা এখন একটা ইম্পর্ট্যান্ট জিনিস শুরু করব, সেটা হচ্ছে রেসিপ্রোকাল ল। আমরা একটু এই টপিকগুলোর বাইরে থেকে একটা টপিক আমরা একটু পড়বো, এটা যেটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ সেটা আহসানুল্লাহ ইউনিভার্সিটির পরীক্ষায় আসে। আর্টস ফ্যাকাল্টি সাধারণত এগুলো দেয় না, এটা আহসানুল্লাহর খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। আমরা একটু অঙ্কগুলো একটু দেখি, দেখবেন যে এই অঙ্কটা রূপালী ব্যাংকের সিনিয়র অফিসারে আসে এবং অঙ্কটা ছিল যদি p/q এটা সমান যদি হাফ হয়, তাহলে ওরা প্রশ্ন করেছিল যে 2p - q ডিভাইডেড বাই 2p + q এটা কত। আমরা সাদা কালিতেই এটা বোঝাচ্ছি, যেহেতু এটা ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, খুব ইম্পর্ট্যান্ট। তা এই ধরনের অঙ্কে আমরা সাধারণত লোকজনকে যেটা করতে দেখেছি, এটাকে 2p করতে দেখেছি, তারপরে একে আমরা যোজন বিয়োজন করে করতে দেখেছি। কিন্তু আমরা তো কিছুক্ষণ আগে একটা কিছু অঙ্ক শিখেছিলাম, ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন। এই জায়গাটাতে একটু ব্যাক করে দেখতে পারো তোমরা। আমরা শিখেছিলাম যেরকম ভগ্নাংশের থাকলে আমাদের p এর জায়গাতে আমরা যদি 1 এবং q এর জায়গায় যদি 2 বসাই তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। তাহলে p এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে আমরা লিখতে পারি 2 × 1 মাইনাস q এর মান কত এখানে? এখানে q এর মান হচ্ছে 2, তাহলে -2 ডিভাইডেড বাই 2 × 1 + 2। তাহলে ফাইনালি এই মানটা উপরে 2 - 2 আর নিচে থাকতেছে 4, এই মানটা চলে আসতেছে 0, অর্থাৎ এই মানটা চলে আসলো 0। কিন্তু আমরা যদি 24 নাম্বার অঙ্কটাতে যাই, যে অঙ্কটাতে বলা আছে যে p + q ডিভাইডেড বাই p - q এইটা সমান যদি 3 হয় তাহলে p/q কত। তো এই ধরনের অঙ্কে আর এই ধরনের অঙ্ক চাইলেও এইভাবে করা যেতে পারে যে আমরা যদি লিখি যে হ্যাঁ এই p + q এই 3 নিচের তো একটা গুপ্ত 1 আছে, আমরা তো জানি নাকি। তাহলে আমরা কি লিখতে পারি p + q = 3 আর p - q সমান লিখতে পারি 1, এভাবেও করতে পারি। এখানে আমরা সমাধান করতে পারি, অর্থাৎ এটা 1 আর এটা যদি 2 হয় তাহলে 1 আর 2 যদি যোগ করি তাহলে আমরা পাবো p এর মান পাবো 2 এবং q এর মান পাবো 1। তাহলে p/q এর মানটা চলে আসবে 2/1, 2। কিন্তু এটা আমরা না করে যদি সবচেয়ে ভালো হয় আমরা যদি এই অঙ্কটাকে যোজন বিয়োজনে করি, এটাকে যদি যোজন করি তাহলে p + q প্লাস এটা হয় p - q, যোজন বিয়োজন করলে এই p + q সাথে এই p - qটা তখন বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এর সাইনটা তখন চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা হবে কত? 3 + 1 ডিভাইডেড বাই 3 - 1। এই কনসেপ্টটা খুব জরুরি যে আমার এখানে 3 আছে কিন্তু নিচে কিন্তু গুপ্ত 1 আছে, এই কথাটা মনে রাখা খুব জরুরি। তাহলে কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি? 2p/2q সমান 4/2, কাটাকাটি করলে p/q সমান 2। অর্থাৎ তুমি এভাবেও করতে পারো, চাইলে এভাবেও করতে পারো। এবং এই অঙ্কগুলো কাদের জন্য ইম্পর্ট্যান্ট? আহসানুল্লাহর জন্য ইম্পর্ট্যান্ট।
আমরা চলে যাচ্ছি ভ্যালিডেশন কনসেপ্টে। ভ্যালিডেশন কনসেপ্টের অঙ্কগুলো আর্টস ফ্যাকাল্টি কিংবা আহসানুল্লাহর পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট। আমরা একটু চলে যাচ্ছি, ধরো আমাকে একটা ফাংশন লিখতে দেওয়া হলো, সেটা হচ্ছে ax প্লাস বি ডিভাইডেড বাই cx প্লাস ডি। এই ধরনের ফাংশনকে আমরা সাধারণত ভগ্নাংশ ফাংশন নামে চিনে থাকি। আমরা এই ভগ্নাংশ ফাংশনগুলোর অঙ্ক আমরা কিভাবে করতে পারি আমরা আজকে দেখব। তো লক্ষ্য করো, আমরা চলে যাচ্ছি আমাদের 25 নাম্বার অঙ্কে, আমাদের লেকচার শিটের 25 নাম্বার অঙ্কে। লেকচার শিটের 25 নাম্বার অঙ্কে আমাকে বলে দেয়া আছে, যদি fx এটা সমান যদি হয় x ডিভাইডেড বাই 2x মাইনাস 1। প্রশ্ন করেছে x এর কোন মানের জন্য এই ফাংশনটা ভ্যালিড না। তোমরা জানো যে কোনো একটা ভগ্নাংশের নিচে কি উপরে যাই থাকুক না কেন, নিচে যদি শূন্য আসে তাহলে এই ফাংশনটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যায়। আনডিফাইন্ড হয়ে গেলে কি হচ্ছে, এই ফাংশনটা আর ভ্যালিড থাকে না। অর্থাৎ এই ফাংশনটাও ইনভ্যালিড হয়ে যাবে যদি এর কোনোভাবে এর নিচের মানটা কোনোভাবে 0 চলে আসে। অর্থাৎ এই 2x মাইনাস 1 অর্থাৎ ডিনোমিনেটর এটা যদি 0 চলে আসে তাহলে এই ফাংশনটা আনডিফাইন্ড বা ইনভ্যালিড হয়ে যাবে। আমাদের অঙ্কে, আমাদের শীটের অঙ্কে কিন্তু এখানে ইনভ্যালিড কথাটা বলা আছে, নট ভ্যালিড কথাটা বলা আছে, বা ইনভ্যালিড কথাটা বলা আছে। ইনভ্যালিড শব্দটার পরিবর্তে কিন্তু আনডিফাইন্ড এই শব্দটাও থাকতে পারে। আনডিফাইন্ড কথাটার অর্থ হচ্ছে অসংজ্ঞায়িত, এটার অর্থ নট ভ্যালিড বা ইনভ্যালিড। এই শব্দগুলো কিন্তু যে কোনোটাই থাকতে পারে। তাহলে আমরা এখান থেকে x এর মানটা পেয়ে যাচ্ছি, x এর মান হাফ। অর্থাৎ এই ফাংশানে x এর মানটা যদি হাফ হয় তাহলে এই ফাংশনটা আনডিফাইন্ড হবে বা নট ভ্যালিড হবে বা ইনভ্যালিড হবে। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। আমরা কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্টলি ব্যবহার করব। আমরা চলে যাচ্ছি আমাদের শেষ টপিকসে, অর্থাৎ আমরা চলে যাচ্ছি ফাংশানে। আমরা ফাংশন সম্পর্কে একটু আইডিয়া নেব এবং ফাংশনের অঙ্কগুলো কিভাবে আসে আমরা একটু দেখব। যেমন আমরা 26 নাম্বার এবং 27 নাম্বার দুটো অঙ্কে একটু চলে যাই। 26 নাম্বার অঙ্কটাতে বলা আছে fx সমান যদি x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 হয়, তাহলে ওরা প্রশ্ন করেছে f1 কত, f1 কত এটা বার করতে হবে। একটু খেয়াল করে দেখো, এই f1 কথাটার মানে হচ্ছে x এর পরিবর্তে আমাকে 1 বসাতে হবে। অর্থাৎ x এর পরিবর্তে আমি যদি 1 বসাই তাহলে আমার রেজাল্টটা চলে আসবে কত, উপরে 0, নিচে যাই থাকুক না কেন আমার রেজাল্টটা চলে আসতেছে 0। ঠিক তেমনি করে আমরা যদি 27 নাম্বার অঙ্কটার ক্ষেত্রে আসি, যে এখানে আমাকে fx সমান বলে দেওয়া আছে √x মাইনাস 1। এটা বলে দিয়ে ওরা আমাদের কাছে বলেছে আরও একটা জিনিস তথ্য দিয়েছে, যে আমার যদি fx এটা সমান যদি 2 হয় তাহলে x এর মান কত। একটু আমরা এই পাশের বোর্ডের এই কর্নারে চলে যাই, খেয়াল করো fx এর মান √x মাইনাস 1, আবার আরেক জায়গায় বলা fx এর মান 2। তাহলে আমরা কি বলতে পারি না যে এই √x মাইনাস 1 সমান হচ্ছে 2? আমরা রুটটাকে তুলে দিই, রুটটাকে তুলে দিলে বর্গ করতে হয়, বর্গ করলে আমি x এর মানটা পেয়ে গেলাম 5। অর্থাৎ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে জাস্ট দুটোকে সমীকৃত করে রেজাল্ট বার করলে অঙ্কটা হয়ে যাচ্ছে। এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, মোটামুটি পরীক্ষায় আসে। তবে পরীক্ষায় সবচেয়ে যেটা বেশি আসে সেটা আমাদের এই শেষ অঙ্কটা, এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। এবং এই অঙ্কগুলো যদি আরও এক্সট্রা প্র্যাকটিস করতে চাও তাহলে তোমরা নোভাস জিআরই ম্যাথ প্রিপারেশন এই বইটা থেকে এই নিয়মের অঙ্কগুলো করতে পারো। আমরা কিন্তু নোভার কোনো অঙ্ক এখানে বসাইনি, আমরা সরাসরি একটা ব্যাংকের পরীক্ষায় আসা রূপালী ব্যাংকের সিনিয়র অফিসারের প্রশ্নটাই আমরা এখানে সরাসরি বসিয়েছি। ওরা এখানে একটা প্রশ্ন করেছে, আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে যে ইফ স্টার ইজ ডিফাইন্ড ফর অল পজিটিভ রিয়াল নাম্বার সাচ দ্যাট এ স্টার বি সমান এ বি ডিভাইডেড বাই a প্লাস বি। খেয়াল করো, এই স্টার বলে কিন্তু কোনো জিনিস ম্যাথমেটিক্যালি ভ্যালিড না, কিন্তু এখানে এই স্টার শব্দটার অর্থ হচ্ছে এ স্টার বি, অর্থাৎ এ আর বি এর মাঝখানে স্টার থাকার মানে হলো এই মান দুটোকে গুণ করে ভাগ করতে হবে এর যোগফল দিয়ে। এখন আমাকে অঙ্কে প্রশ্ন করেছে, তাহলে বলতে হবে 10 স্টার 2 কত। আমার অঙ্কের মানে রূপালী ব্যাংকে যে প্রশ্নটা এসেছিল, প্রশ্নটা ছিল 10 স্টার 2 এর মান কত। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি এ এর মান হচ্ছে 10 এবং বি এর মান হচ্ছে 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এই সমীকরণে বসাই তাহলে মানটা আসে 10 × 2 ডিভাইডেড বাই 10 প্লাস 2, 20 ডিভাইডেড বাই 12। আমরা যদি একে কাটাকুটি করি
তাহলে কত দিয়ে কাটা যায়? 4 দিয়ে কাটা যেতে পারে। 4 দিয়ে কাটলে এটা আসছে 5/3। 5/3 এই অপশানটা আমাদের এ নাম্বার অপশানে আছে, সুতরাং আমার অ্যান্সারটা হচ্ছে এ। এবং এই রুলসটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। কোন বই থেকে? নোভাস জিআরই ম্যাথ প্রিপারেশন বইটা থেকে। প্রথম ক্লাসটি আমাদের আজকের মতো এখানেই শেষ হলো। আমরা দ্বিতীয় ক্লাসে আমরা যে টপিকটা পড়বো অ্যালজেব্রা 2 এর আন্ডারে, সেটি হচ্ছে এক্সপোনেন্ট অ্যান্ড রুটস, এবং সাথে সাথে আর একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে লগারিদম। অর্থাৎ 2টা অধ্যায় আমরা পরবর্তী লেকচারে দেখবো ইনশাল্লাহ। ধন্যবাদ।